এবার চল তাহলে হাইব্রিডাইজেশনের পার্ট 2। হাইব্রিডাইজেশন পার্ট 2 তে কি শিখবো বললাম আমরা, আরেকটু হাইব্রিডাইজেশনের আর দুটো তিন টাইপের হাইব্রিডাইজেশন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, টুক করে আধ ঘন্টা মতো লাগবে। দেন বাকি টাইমটা আমরা স্পেন্ড করব হাইব্রিডাইজেশনকে ইউজ করে কি করে আমরা মলিকিউলের শেপ বলতে পারবো, এবং তার জন্য শেপ বলার জন্য আমরা পরীক্ষা হলে যদি হাইব্রিডাইজেশনটা কিভাবে হচ্ছে সেটা ডিটেলড এক্সপ্লেনেশন না চাই, মানে ওই যে বক্স করে এক্সাইটেড ইলেকট্রন জাম্প করলো, তারপরে আমরা হাইব্রিডাইজেশন করলাম, অরবাইটাল দেখালাম, এত কিছু যদি না করতে বলে, তোকে জাস্ট মলিকিউলের শেপ জানতে চায় হাইব্রিডাইজেশনের থ্রু, এবং তোকে বলে ওই পার্টিকুলার মলিকিউলের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি, এটুকু তোর কাছে যদি জানতে চায়, আমরা সেটার জন্য আজকের ক্লাসে শিখবো কিভাবে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। আগের দিনের ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনের বেসিক বা ফান্ডামেন্টাল কনসেপ্টটা শিখলাম। তুই বলবি যে স্যার ফর্মুলা দিয়ে যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমি কেন আগের দিনের 1 ঘন্টা 15 মিনিট আমি ওই ক্লাস দেখবো যেখানে আমাকে ডিটেলে শিখতে হবে, তো ফর্মুলা দিয়েই হয়ে যাবে। এরপরে যখন অর্গানিক করবি তখন এই অরবাইটালের কনসেপ্ট না বুঝলে রেজোনেন্স করতে পারবি না, হাইপার কনজুগেশন করতে পারবি না, কোনো একটা রিয়াকশন ইলেকট্রনটা কীভাবে কোন অরবাইটাল থেকে কোন অরবাইটালে ডিসপ্লেসড হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারবি না, তখন অর্গানিক কেমিস্ট্রিটা পুরোটাই গন্ডগোলের হয়ে যাবে। তো সেই জিনিসটাই আমরা এখানে করছি। যাই হোক, আজকে আমাদের মেন sp3, sp2 এবং sp এই 3 ধরনের হাইব্রিডাইজেশনটা আমরা ডিটেলে শিখে নিয়েছি, দরকার, কারণ কার্বন ওই 3 ধরনেরই হাইব্রিডাইজেশন করে, কার্বন তার বাইরে হাইব্রিডাইজেশন করে না, সো ওই 3টে তো লাগছেই অর্গানিকের জন্য। তাছাড়াও আজকে ওখানে s আর p এই 2 ধরনের অরবাইটালকে আমরা মিক্স করে আমরা হাইব্রিড অরবিটালটা বানাচ্ছিলাম। আজকে আমরা যে হাইব্রিড অরবিটালটা বানাবো সেখানে s এবং p তো থাকবেই, তার সাথে আরও একজনও থাকবে, সেটা হচ্ছে আরও একজন নয়, মানে আরও একটা সাবসেলকে নিয়ে আসবো, এবং ওই সাবসেলটা হচ্ছে ডি সাবসেল, এবং আমরা জানি ডি এর আন্ডারে 5টা সাবসেল হয়। কি বললাম আমরা, কি জানি ডি এর আন্ডারে, এক সেকেন্ড, হ্যাঁ, আর আমরা জানি ডি এর আন্ডারে, ডি সাবসেলের আন্ডারে কতগুলো কি হয় বললাম, ডি সাবসেলের আন্ডারে কতগুলো অরবাইটাল হয়, 5টা। তো সেই ডি এর 5টা অরবাইটালের মধ্যে একবার একটা অরবাইটাল, দেন 2টো অরবাইটাল, তারপরে 3টে অরবাইটাল, এত দূর অবধি আমরা করবো, 5টার 5টাই লাগবে না। তাহলে একবার ডি একবার আসবে, তারপরে ডি দুবার আসবে, তারপরে ডি 3বার আসবে। তাহলে এস পি ডি কক্ষকে মিক্স করে আমরা বানাবো। তাহলে যদি ভালো করে দেখিস, একবার যদি ডি আসে তাহলে এস একটা আসবে, পি 3টে আসবে, তাহলে হয় এস একটা পি একটা, অথবা এস একটা পি 2টো, এস একটা পি 3টে। তাহলে এত দূর অবধি আমরা পড়েছি। এবার এস একটা পি 3টে, এটা কনস্ট্যান্ট থাকলো, এস একটা পি 3টে ডি একটা, অথবা এস একটা পি 3টে ডি 2টো, এবং এস একটা পি 3টে ডি 3টে। তাহলে এরকম করে নোমেনক্লেচার কি হবে, নোমেনক্লেচার ইন দ্য সেন্স, নোমেনক্লেচার তো বলা উচিত নয়, সেই হাইব্রিডাইজেশনের নামটা আমরা কি বলবো, যখন একটা ডি আসবে তখন আমরা বলবো sp3d, এরপরটা কি বলবো sp3d2, দেন বলবো sp3d3। পরের বছর তোদের 12-এ যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াবো তখন দেখতে পাওয়া যাবে sp3d2 এবং d2sp3 এই 2 ধরনেরই হাইব্রিডাইজেশন হয়। আজকের ক্লাসে আমরা তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ছি না, তো ওই 2 ধরনের হাইব্রিডাইজেশন কিভাবে হয়, ইনার অরবিটাল আউটার অরবিটাল কমপ্লেক্স কিভাবে তৈরি হয়, এটা আমরা পরের বছর শিখবো। এই বছর সেটা তোর কাছে জানতে চাইবেও না। এবছর আমি তোকে পড়ার সময় শুধু এটুকু বলে দেবো, sp3d2 বা d2sp3 বোথ একই ধরনেরই হাইব্রিডাইজেশন, অরবিটাল বা হাইব্রিড অরবিটালগুলোর বিন্যাসটা নিউক্লিয়াসের আশেপাশে যে 3 ডাইমেনশনাল স্পেসে ছড়িয়ে থাকছে, সেই ছড়িয়ে যাওয়াটা, দ্যাট মিনস ডিরেকশনগুলো বা কত অ্যাঙ্গেলে ছড়িয়ে থাকবে ব্যাপারটা একই হবে। সে ডিটা আগে বলা থাকুক বা পরে, কেন আগে কেন পরে দুটোর মধ্যে তফাৎ আছে সেটা পরের বছর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা দেখবো। যাই হোক, আমরা প্রথম টাইপের হাইব্রিডাইজেশন নিয়ে স্টার্ট করি, sp3d। তাহলে আমরা সেটা একটু শিখে নিই, sp3d। তাহলে sp3d কতগুলো, আগের দিন দেখলাম না, যতগুলো সিগমা বন্ড ঠিক ততগুলোই হাইব্রিড অরবিটাল। sp তে 2টো সিগমা, তাই হাইব্রিড অরবিটাল 2টো, sp2 তে 3টে সিগমা, হাইব্রিড অরবিটালও 3টে, sp3 তে 4টে সিগমা, হাইব্রিড অরবিটালও 4টে। এবং নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কিসের উপর নির্ভর করে, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল নির্ভর করে, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল টেকস পার্ট ইন দ্য হাইব্রিডাইজেশন। তাহলে sp3d আমি যখন বলছি হাইব্রিডাইজেশনটার নাম কি বলছি, হাইব্রিডাইজেশনটার নাম বলছি আমরা sp3d বলছি হাইব্রিডাইজেশনের নাম। তাহলে কতগুলো অ্যাটমিক অরবিটাল, একটা s, একটা s, 3টে p, 4টে হলো, আর একটা d, 5টা। তাহলে 5টা অ্যাটমিক অরবিটাল এসেছে। 5টা অ্যাটমিক অরবিটাল মিলে যে 5টা হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, প্রত্যেকেরই এনার্জি শেপ সমস্ত একই, এবং প্রত্যেকটা হাইব্রিড অরবিটালকে আমরা আজ থেকে ওই 5টা হাইব্রিড অরবিটালকে আমরা কি বলবো, sp3 টাইপের হাইব্রিড অরবিটাল। তাহলে কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, 5টা। 5টা হাইব্রিড অরবিটাল মানে 5টা সিগমা বন্ড, 5টা সিগমা বন্ড হবে। তাহলে 5টা সিগমা বন্ড যদি হয়, প্রথম কথাটা বুঝলাম কোন মলিকিউল নিয়ে আমরা আলোচনা করতে পারি, ab5l0 এর 5টা সিগমা বন্ড আছে এরকম মলিকিউল, pcl5 নিয়ে আমরা আলোচনা করি।
তাহলে PCl5 নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখব কি ফসফরাসের, তাহলে আমরা একটু অ্যাটমিক নাম্বার থেকে, মানে আমি ভ্যালেন্স ইলেকট্রনটাই লিখি, ফসফরাস নাইট্রোজেনেরই নিচে, তাহলে ওর 3s এ দুটো ইলেকট্রন আর 3p তে একটা দুটো তিনটে ইলেকট্রন। এইটা হচ্ছে ফসফরাসের গ্রাউন্ড স্টেট। এবার ফসফরাসের প্রবলেম কোথায়? ফসফরাসের প্রবলেম হচ্ছে তুই যদি ভাবিস অন্য ক্ষেত্রে এই ফসফরাসের 3s এর ইলেকট্রনটাকে তুলে নিয়ে গিয়ে তুই এই 3p তে দিবি, কি লাভ হবে? 3s টা সিঙ্গলি ফিল্ড হবে, 3s এ একটা সিঙ্গেল হলো, 3p তে গিয়ে একটা ডাবলি হয়ে যাবে, লাভের লাভ কিছুই হচ্ছে না, বরঞ্চ লোয়ার এনার্জি অরবিটাল থেকে ইলেকট্রনকে তুই হায়ার এনার্জি অরবিটালে পাঠাচ্ছিস, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একই থেকে যাচ্ছে, একই তিনটেই থেকে যাচ্ছে, এখান থেকে আনপেয়ার্ড হচ্ছে, এখানে কি পেয়ার্ড আপ হচ্ছে, তাহলে কোনো লাভ নেই। কিন্তু আনলাইক নাইট্রোজেন, নাইট্রোজেনের 2s 2p তেই শেষ, ওর ওখানেই গল্প শেষ, তাই নাইট্রোজেনের ইলেকট্রন আর কোনো জাম্পের জায়গা নেই, এনে অ্যামোনিয়া মলিকিউলের ক্ষেত্রে তুই যদি দেখিস। কিন্তু ফসফরাসের যে সুবিধাটা আছে, ফসফরাসের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে ভ্যালেন্স সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3, দেখতেই পাচ্ছিস 3s 3p, 3s 2 3p 3, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর আন্ডারে আরো একটা ঘটনা থাকে, সেটা হচ্ছে d। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর ডিও বর্তমান, 5টা অরবিটাল দেখা যাচ্ছে না, রাইট? তাহলে এইভাবে করে দিই, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর আন্ডারে ডিও বর্তমান, তাহলে ফসফরাসের কাছে 3d অ্যাভেলেবেল। এখন ফসফরাস এক্সাইটেড স্টেটে কি করবে? 5টা ক্লোরিনের সাথে বন্ড করার জন্য একটা ইলেকট্রনকে 3d তে জাম্প করাবে, একটা ইলেকট্রনকে 3d তে যখন জাম্প করাবে, দ্বারা আমি কার্ভেচারটা একটু ছোট করি, মানে জায়গা বেশি লেগে যাবে, তাহলে একটা ইলেকট্রনকে 3s থেকে 3p তে 3d তে জাম্প করাবে, তাহলে আমার এক্সাইটেড স্টেট ফসফরাস তৈরি হবে এখন। তাহলে এক্সাইটেড স্টেট ফসফরাসটা কেমন দেখতে লাগবে? 3s এ আমার এখন একটা ইলেকট্রন, 3p তে তিনটে, এবং 3d তে একটা। এখন কতগুলো আনপেয়ার্ড অরবিটাল রয়েছে, মানে সিঙ্গলি ফিল্ড বা অর্ধপূর্ণ অরবিটাল? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এই 5টা অরবিটাল নিজেদের মধ্যে, অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে করে নেবে হাইব্রিডাইজেশন, তাহলে একটা s, 3টে p, একটা d, তাহলে কতগুলো? 5টা অ্যাটমিক, 5টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। 5টা হাইব্রিড অরবিটাল মানে 4টে দাগ, 5টা তৈরি হলো। নাম কি হবে এটার? sp3d হবে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এইভাবে এটা অবস্থা হলো ফসফরাসের। তাহলে sp3d, তাহলে আমাদের জানতে হবে sp3d হলে অরবিটালগুলো কিভাবে থাকে। sp3d অরবিটাল, sp3 হাইব্রিডাইজড অরবিটাল, যে 5টা sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো, সেই 5টা sp3 হাইব্রিড অরবিটাল আসলে ফসফরাসকে ঘিরে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কি বলছি? ট্রাইগোনাল বাইপিরামিডাল আকারে ছড়িয়ে যায়, ট্রাইগোনাল বাইপিরামিডাল আকারে ছড়িয়ে যায়। তাহলে এইটা তো ট্রাইগোনাল বেসে ভাব, আর উপরে পিরামিড, উপরে আর নিচে যেটা অ্যাক্সিয়াল বন্ড ছিল ইকুয়েটোরিয়াল, অলরেডি বলেছে এই জিনিসপত্রগুলো আগে। তাহলে এইগুলোতে সব একটা করে ইলেকট্রন আছে, এইগুলোতে সব একটা করে ইলেকট্রন থাকলো, ভালো কথা। এবার ক্লোরিন, ক্লোরিনের জন্য আগের দিনই দেখিয়েছি, লেটসে ক্লোরিনের, লেটসে নয়, ক্লোরিনের 3s to 3p5, 3p5 মানে ওই 3p তে একটা অরবিটাল সিঙ্গলি ফিল্ড অবস্থায় আছে। তাহলে ওই সিঙ্গলি ফিল্ড অরবিটালটা, সেই অরবিটালটা ইউজ করছে ক্লোরিন কি করার জন্য? এই অরবিটালগুলোর সাথে ক্লোরিন কি করছে? এই অরবিটালগুলোর সাথে বন্ড করার জন্য, এই অরবিটালগুলোর সাথে ক্লোরিনের ওই সিঙ্গলি ফিল্ড অরবিটালটা এলো বন্ড করার জন্য। আশা করি বুঝতে পারছিস কথাটা, আগের দিন যেভাবে দেখানো হলো। ছোট করে ড্র করতে হবে একটু। দাঁড়া আমি ড্র করে নিই। উফ, সাদা কালি পড়ছে, দেখছিস অবস্থাটা? দাঁড়া তো ব্যবস্থা করি, এটা দুটোকেই ব্লু করে দিই, তাহলে আর কোনো দিকেই কিছু অসুবিধা হবে না। ওর সেই অরবিটালটা একটা সিঙ্গলি ফিল্ড, ইলেকট্রনগুলো এখানে বসে গেল, তাহলে এইভাবে বন্ডটা করছে। আশা করি দেখতে পাওয়া যাচ্ছে ক্লোরিন, এই নীল অরবিটালগুলো হচ্ছে ক্লোরিনের। তাহলে এটাকে আমি যদি অ্যাজ এ কি বলি, ইকুইভ্যালেন্ট টু সাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হচ্ছে? ফসফরাস, ক্লোরিন, 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 উপরে নিচে। আর এইগুলো হচ্ছে আমার এইভাবে, আমি যদি এই কর্নারগুলো জয়েন করি, এটা ট্রাইগোনাল প্লেনটা, উপর থেকে আমার এই যে পিরামিড, উপর থেকে পিরামিড এবং নিচ থেকে পিরামিড। এই টিবিপি শেপ নিয়ে তো আগেও আলোচনা করেছি, আর নতুন করে তো আমার বলার কিছু নেই টিবিপি শেপটা নিয়ে।
টিবিপি শেপটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার থাকছে না, কারণ ভিএসইপিআর এ টিবিপি শেপ নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে। তাহলে হচ্ছে টিবিপি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম sp3d হাইব্রিডাইজেশন মানে মলিকিউলার শেপ হবে ট্রিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। sp3d মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। বন্ড অ্যাঙ্গেল আর কি বলি, এখানে তো একটা সিঙ্গেল বন্ড অ্যাঙ্গেল নেই। এই ট্রাইগোনাল বেসে যারা রয়েছে, ট্রাইগোনাল বেসের এখানে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। আর এই যে অ্যাক্সিয়াল বন্ডগুলো প্রতিটা ইন্ডিভিজুয়াল ইকুয়েটোরিয়াল বন্ডের সাথে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল করেছে, তাহলে এখানে তুই 120 ডিগ্রি অ্যাঙ্গেলও পাবি, তুই এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলও পাবি, দু ধরনের বন্ড অ্যাঙ্গেলই তুই এখানে পাবি। তাহলে এই ছিল তোর sp3d হাইব্রিডাইজেশন। আর বেশি কিছু বলার নেই, বললাম প্রথমে আর যে 3 টাইপের আছে ওটাকে নিয়ে আমরা একটু আধ ঘন্টার মতো আলোচনা করে নিই, ঠিক আছে। নেক্সট আরেকটা ডি বাড়াবো, নেক্সট হাইব্রিডাইজেশনে কি করবো আমরা, আরেকটা ডি বাড়াবো। আরেকটা ডি বাড়ালে কি হবে, sp3d2, রাইট, sp3d2। তাহলে হিসাব করে দেখ কতগুলো অ্যাটমিক অরবিটাল, 4 আর 2 এ 6টা অ্যাটমিক অরবিটাল, 6টা অ্যাটমিক অরবিটাল মানে 6টা হাইব্রিড অরবিটাল, যতগুলো হাইব্রিড অরবিটাল ঠিক ততগুলোই সিগমা বন্ড। তাহলে 6টা সিগমা বন্ড করে এরকম মলিকিউল কি শিখেছিলাম আমরা, sf6 ab6l0 যেটা ছিল। তাহলে sf6 মানে আমি এখানে সালফারের ভ্যালেন্স সেলের সিচুয়েশনটা ভাবি, সালফার অক্সিজেনেরই নিচে, তাহলে 3s এ দুটো ইলেকট্রন আর 3p তে একটা দুটো তিনটে চারটে এই সিচুয়েশন। এবার যা 3 আছে, অক্সিজেনের তো ডি ছিল না, অক্সিজেনের সাথে সালফারের এটাই তফাৎ, অক্সিজেনের 2s2p তেই শেষ, কিন্তু সালফারের কাছে এখন কি আছে, সালফারের কাছে এখন 3d অরবিটালটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি এক্সাইটেড স্টেট 1 এক্সাইটেড স্টেট 2 এইভাবে না করে, মানে দুবার আলাদা আলাদা করে, একবার 3p এরটা 3d তে দেখাবো দিয়ে ড্র করব, তারপরে 3s এরটা আবার 3d তে জাম্প করাবো দিয়ে ড্র করব, এরকম করে এক্সাইটেড স্টেট 1 2 এরকম করে এতবার না দেখিয়ে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা এখানে জাম্প করবে, আর 3s এর এই ইলেকট্রনটা আবার একটা জাম্প করবে। আচ্ছা, একটা জিনিস চেক করে, এখানে হ্যাঁ পি স্টার লিখেছিলাম। তাহলে সালফারটা যখন এক্সাইটেড স্টেটে যাচ্ছে, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট বেসিক্যালি, তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেটের সিচুয়েশনটা কি, সেকেন্ড এক্সাইটেড স্টেটের সিচুয়েশনটা 3s এর অরবিটালটা আমার সিঙ্গলি ফিল্ড, 3p তে আমার এখানে 3টে সিঙ্গলি ফিল্ড হলো, আর এদিকে ডি এর দিকে যদি তাকাই, ডাবলি ফিল্ড হলো, ঠিক আছে। এবার এটা হাইব্রিডাইজেশন করে দেয়, এই হচ্ছে হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন করলে কতগুলো অরবিটাল তৈরি হবে, 6টা হাইব্রিড অরবিটাল, 2 3 তাহলে 1 2 3 4 5 6টা হাইব্রিড অরবিটাল। 6টা হাইব্রিড অরবিটালের নাম কি হবে, sp3d2। এই হাইব্রিডাইজেশনের নাম হবে sp3d2। অরবিটালে ইলেকট্রনগুলোকে প্লেস করে দিই, প্লেস করে দিলাম। এবার ফ্লুরিন বন্ড করছে, ফ্লুরিনের সেই 2p5 একটা সিঙ্গল ফিল্ড। এবার সালফারকে ঘিরে যে অরবিটালগুলো কিরকম করে থাকবে, সালফারকে ঘিরে এখন অরবিটালগুলো অক্টাহেড্রালি থাকবে। কিরকম থাকবে বললাম, সালফারকে ঘিরে অরবিটালগুলো অক্টাহেড্রালি থাকবে। এটা আমার স্কোয়ার বেসটা, উপরে নিচে এরকম টাইপের দেখতে লাগবে, ঠিক আছে। এবার প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এটা ভুলে গেলে হবে না। আর ফসফরাসের তার 2pz অরবিটালটা আনছে, ধর তাহলে 2pz অরবিটালটা আনছে মানে এরকম। ডাউন স্পিন ইলেকট্রন, তাহলে এই হলো সিচুয়েশন। আপস্পিন ডাউন স্পিন এইভাবে ইলেকট্রনগুলো অরবিটালগুলো প্লেস হলো, বন্ডটা করলো। তাহলে এটাকে আমরা যখন ইকুইভ্যালেন্ট টু সাইন দিয়ে আমরা কীরকম লিখতে পারি, ইকুইভ্যালেন্ট টু সাইন দিয়ে যদি লিখি, এটাকেই আমরা শিখেছিলাম এরকম, সালফার 4টে কর্নারে 4টে ফ্লুরিন প্লেস হলো, অ্যাক্সিয়াল দুটোতে ফ্লুরিন।
সাথে ফ্লুরিন। এবার যদি আমি এন্ড পয়েন্টগুলো কানেক্ট করে দিই, এটা আমার স্কোয়ার বেস, এটা যদি স্কোয়ার বেস হয় আর উপর থেকে যদি আমি কানেক্ট করি, উপর থেকে যদি আমি এই পয়েন্টগুলো কানেক্ট করি, তাহলে এই কটা পয়েন্ট কানেক্ট করে দিলে আমি এখানে একটা উপরে পিরামিড দেখছি, সেম ওয়েতে নিচ থেকে পিরামিড। এই টাইপের সিচুয়েশনকে আমরা কি বলি? অক্টাহেড্রাল। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পেলাম? আমরা এখান থেকে শিখতে পেলাম sp3d2 হাইব্রিডাইজেশন মানে মলিকিউলের শেপ হচ্ছে অক্টাহেড্রাল। এখানে এক ধরনেরই বন্ড অ্যাঙ্গেল আছে। এক ধরনের বন্ড অ্যাঙ্গেল কেন আছে? এই যে প্লেনে যারা রয়েছে মানে স্কোয়ার যে প্লেনটা সেটাতেও 90 ডিগ্রি, আর অ্যাক্সিয়াল যেটা রয়েছে তারা প্রত্যেকেও এখানে বন্ড কত করে করছে? সব 90 ডিগ্রি করে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল এক ধরনেরই আছে 90 ডিগ্রি, আগেরটার মতো 90 আর 120 মিক্স আপ হয়ে কিছু নেই। এই হচ্ছে তোর sp3d2। একবার আমরা বই রেফার করে নিই, বইয়ে আমরা কতটা কি পড়লাম, একবার বইয়ের ইমেজটা দেখ। আমি তো নিজের মতো করে হাতে ড্র করলাম, সো বইয়ের ইমেজটা দেখলে একটু বেটার বুঝতে পারবি। তাহলে আমরা প্রথমে sp3dটা পড়লাম। তাহলে sp3dটা তৈরি করলে sp3d পাঁচটা সমতুল্য sp3d সংকর কক্ষক তৈরি হয়। তাহলে কিভাবে তৈরি হয়েছে দেখ, ছবিটা দেখিয়েছে, টোটাল ছবিটা দেখিয়েছে দ্বারা এই যে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস আমরা বুঝি যে sp3d হাইব্রিডাইজেশনটা যখন হচ্ছে, sp3d হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে s আসছে px py pz এবং কোন ডিটা আসছে dz2 আসছে, এটা হুশ রাখবি। তাহলে এখানে কোন টাইপের জেড আসে? dz2 আসে। এটা প্রশ্ন হতে পারে sp3d হাইব্রিডাইজেশনে কোন ডি অরবিটালটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে? 3d, বা এক্ষেত্রে যেহেতু ফসফরাস করছি তাই 3dz2 লিখেছে, মানে পাতি হিসাব dz2 অরবিটালটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে। তাহলে তাই যদি হয় তাহলে এই যে sp3d হাইব্রিডাইটালগুলো কিরকম টাইপের হবে? ট্রাইগোনাল বাইপিরামিডালি ছড়িয়ে থাকবে। এরকম করে হাইব্রিডাইজেশনের প্যাটার্নটা দেখিয়েছে। 3s এর একটা ইলেকট্রন উপরে গেছে, তাহলে একটা এক্সাইটেড স্টেট ফসফরাসের sp3d হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, এবং বা সেটাই দেখিয়েছে sp3d হাইব্রিড অরবিটাল হাইব্রিডাইজেশনটা দেখিয়েছে। আর এখানে যেহেতু ট্রাইগোনাল বাইপিরামিডালি ছড়িয়ে থাকে তাহলে ওখানে ক্লোরিনগুলো এসে বন্ড করেছে। এগুলোকে নিয়ে আগেরগুলোতে যেমন অত ডিটেলে দেখিয়েছে, কার্বনের গুলো এই ডি অরবিটালগুলোকে ইনক্লুড করে অতটা ডিটেলে দেখায়নি, যতটা সম্ভব ডিটেলে দেখানোর চেষ্টা করেছে। এইবার আমরা যখন sp3d2 যেটা এক্ষুনি পড়লাম, sp3d2 হাইব্রিডাইজেশনে চলে যাব, তখন আমরা দেখতে পাবো s px py pz তো বন্ডে টেক পার্ট করেছে। এছাড়া যে দুটো ডি ইউজ হচ্ছে সেটা হচ্ছে dx2 - y2 আর dz2, এই দুটো ইউজ হবে। এবং এই দুটো ইউজ করার পরে sp3d2 হাইব্রিডাইজেশন হলে অরবিটালগুলো অক্টাহেড্রালি বিন্যস্ত থাকবে। যেহেতু অক্টাহেড্রালি বিন্যস্ত থাকবে তাই মলিকিউলের জিওমেট্রিটাও অক্টাহেড্রাল হবে। যেমন সালফারের ক্ষেত্রে দেখিয়েছে যে ইলেকট্রন এক্সাইটেড করেছে 3s এবং 3p এর ইলেকট্রনটা 3d তে জাম্প করিয়েছে, sp3d2 হাইব্রিডাইজেশন হয়েছে এবং তার জন্য আমরা করসপন্ডিং শেপ পেয়েছি। এবার আমরা আমাদের লাস্ট যে হাইব্রিডাইজেশনটা পড়বো সেটা হচ্ছে sp3d3। তাহলে sp3d3 তে আমি এখন বইয়েই যখন আছে আগেই দেখিয়ে দিই, sp3d3 তে s px py pz এই তিনজন তো আসছে, কারণ sp3 এই তিনটে আসার সাথে সাথে এবার তিনটে ডি ইউজ হবে। তাহলে 5s 5p 5py pz, 5 লিখেছে কারণ if7 মলিকিউলটা নিয়ে এক্সপ্লেন করেছে, আয়োডিনের 5s 5p। এবার ওর যে ডি অরবিটালটা গুলো ইউজ হবে দেখ, dxy dyz আর dzx। তাহলে এটা মনে রাখতে হবে, এই যে ডি অরবিটাল গুলোকে ইনক্লুড করে আমরা যে তিন ধরনের হাইব্রিডাইজেশন পড়বো এবং এই তিন ধরনের হাইব্রিডাইজেশনই কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে আর পড়তে হবে না। এবং sp3d3 তো ভবিষ্যতে ইউজও করতে হবে না, ওই sp3d2 অবধি ইউজ করতে হবে, মানে 6 অবধি। এবার তাও যদি প্রশ্ন জিজ্ঞেস করে sp3d এই হাইব্রিডাইজেশনে কোন ডি অরবিটাল ইউজ হচ্ছে, এই হাইব্রিডাইজেশনে dz2 অরবিটাল ইউজ হচ্ছে। sp3d2 তে dx2 - y2 dz2, আর sp3d3 তে তখন dxy yz zx কোন টাইপের ডি অরবিটাল ইউজ হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এই 6টা অরবিটাল নিজেদের মধ্যে, 6টা কেন, 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টা অরবিটাল যখন অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজেশন করবে তখন কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে? 7টা হাইব্রিড অরবিটালই তৈরি হবে। সেই 7টা হাইব্রিড অরবিটাল কে আমরা বলবো sp3d3 হাইব্রিডাইজড অরবিটাল, এবং ওই অরবিটালগুলো 3 ডাইমেনশনাল স্পেসে পেন্টাগোনাল বাইপিরামিডাল আকারে ছড়িয়ে থাকবে। ঠিক আছে, পেন্টাগোনাল বাইপিরামিডাল আকারে ছড়িয়ে থাকবে। বইয়ের ছবিটা ওভাবে দেখলে একটু ঘিঞ্জি লাগবে, কারণ সবকটা অরবিটাল এক জায়গায় বলা রয়েছে, ঢুকে আছে বলে। তার জন্য আমি একটু ক্লিন ওয়েতে বোর্ডে আমি ড্র করছি যেন কিছুটা বুঝতে পারিস। তাই আমরা এবার if7 মলিকিউলটাকে এক্সপ্লেন করবো। আয়োডিনের 5s 5p, তাহলে 5 আছে 5, বা দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 মানে সেখান থেকে ডি অরবিটাল স্টার্ট হয়ে যায়। তাহলে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5 তার তো ডি আছেই, সেই বিষয়ে তো বলার কিছু নেই। তাহলে আয়োডিন ইলেকট্রনগুলোকে পরপর জাম্প করাবে। 5 এর p তে দুটো ডাবলি ফিল্ড অরবিটাল আছে, ওই দুটোকে সিঙ্গলি করবে এবং 5s এর অরবিটালটাকে সিঙ্গলি ফিল্ড করবে। তাহলে সেম ওয়েতে সিঙ্গলি ফিল্ড করবে।
তাহলে আমরা এরপরে নেক্সট এবং লাস্ট যে হাইব্রিডাইজেশনটা আমরা পড়বো সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে কি sp3d3 sp3d3 হাইব্রিডাইজেশন মলিকিউল আমরা কি ইউজ করব IF7 এই মলিকিউলটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি আয়োডিনের তাহলে আয়োডিনের ভ্যালেন্স সেলের কনফিগারেশন কি হবে আমরা সবাই জানি হ্যালোজেন মানে হ্যালোজেনের জেনারেল কনফিগারেশন NH2 NP5 তাই না পিরিয়ডিক টেবিলে তাই পড়ে এসেছি পিরিয়ডিক টেবিলে অনেকটা সময় নিয়ে পিরিয়ডিক টেবিল পড়ানো হয়েছে জানো এই সব বিষয়গুলো নিয়ে অ্যাটমিক স্ট্রাকচার এসে না ভাবতে হয় আয়োডিনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন এবং তার ভ্যালেন্স সেলের কনফিগারেশনটা কি তার জন্য পিরিয়ডিক টেবিলটা ডিটেলে পড়ানো হয়েছে তো এই সব চ্যাপ্টারে এসে কোনো প্রবলেম না হয় তার জন্য প্রতিটা চ্যাপ্টার ইন্টারলিঙ্কড কোনো চ্যাপ্টার ছেড়ে দিয়ে পরের চ্যাপ্টারে যাবি না বিশেষ করে তোর 11 এর সেমিস্টার 1 এবং 2 তাহলে এর আছে 5s এ দুটো ইলেকট্রন তারপরে কি আছে 5 এর p 5 এর p তে 1 2 3 4 5টা ইলেকট্রন কারণ যে কোনো হ্যালোজেন মানে NH2 NP 5 করলাম এবার যার 5 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে তার কি আছে এতক্ষণ ধরে ওটাই বলছিলাম তার d অরবিটালও আছে তাহলে 5d এবার কি করবে একটা একটা করে ইলেকট্রনকে জাম্প করাবে এইখানে ইলেকট্রনটা এখানে গেল এই ইলেকট্রনটা এখানে গেল ও এই ইলেকট্রনটা এখানে গেল এইভাবে তিনটে ইলেকট্রনকেও যদি জাম্প করাই এনার্জাইজড করে তাহলে তিনটে সিঙ্গেল ফিল্ড অরবিটাল এখানে তৈরি হচ্ছে ওখানে আরো তিনটে তৈরি হচ্ছে তাহলে আয়োডিন যখন এক্সাইটেড স্টেটে গেল আয়োডিন এক্সাইটেড স্টেটে গেলে আয়োডিনের 5sটা সিঙ্গেল ফিল্ড 5 এর পিটা সিঙ্গেল ফিল্ড তিনটে আর 5 এর যে ডি আছে সেই 5 এর ডিতে একটা দুটো তিনটে এই হচ্ছে 5 এর ডি এর সিচুয়েশন আশা করি বুঝতে পারলি এবার সবকটাকে নিয়ে তুই যদি হাইব্রিডাইজেশন করে দিস কি হবে sp3d3 কতগুলো তৈরি হবে 7টা তৈরি হবে মানে আমার 6টা দাগ দিতে হবে 1 2 3 4 5 6টা তাহলে 1 2 3 4 5 6 আরও একটা করতে হবে 7টা তাহলে কি হাইব্রিডাইজেশন হলো sp3d3 1 2 3 4 5 6 7 ঠিক আছে দুটো ডি এখানে ফাঁকা পড়ে আছে আমি সেইগুলোকে কিন্তু আগেরগুলো তো মেনশন করিনি এটা তো আমি মেনশন করছি না দুটো করে ডি তোর ফাঁকা পড়েই থাকছে তো যেই অরবিটালগুলো আনহাইব্রিডাইজ সেগুলো আমি লিখছি না কারণ এখন আমার এই আনহাইব্রিডাইজড অরবিটালগুলোকে নিয়ে তেমন কিছু দরকার নেই ফ্লুরিন আবার সেই একই সিচুয়েশন তাহলে আমার যদি সেন্ট্রালি এখানে আয়োডিন থাকে তাহলে আয়োডিনের অ্যাঙ্গেলগুলো মেনটেন হচ্ছে না ঠিক করে ঠিক আছে ওটা একটু ক্ষমা করে দিস অ্যাঙ্গেলগুলো ঠিক করে আমি মেনটেন করে করতে পারছি না তো আশা করি পেন্টাগোনাল হলে কীরকম দেখতে হয় সেটা বুঝতে পারছিস এগুলোকে একটু অ্যাঙ্গেল করে লিখতে হবে কারণ 72 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তো প্রতিটাতে একটা করে ইলেকট্রন ঠিক আছে এবার ফ্লুরিন আসছে রাইট এবার ফ্লুরিন পার্পেলটা কি দেখা যাবে পার্পেল সবই ব্লুই দেখাচ্ছে কোনো ব্যাপার না তাহলে এটা অরবিটাল ঠিক আছে তাহলে এই ট্রাইগোনাল পেন্টাগোনাল বাইপিরামিডাল আকারে অরবিটালগুলো থাকে ফ্লুরিনের অরবিটালগুলো এসে এখানে কি করে নেয় ফ্লুরিনের অরবিটালগুলো এসে এখানে ওই পেন্টাগোনাল বাইপিরামিডালই যে ছড়িয়ে আছে ওখানে এসে বন্ড করে নেয় তো ওখানে এসে যদি বন্ড করে কীরকম দেখতে হয় আগেও দেখিয়েছি নতুন করে তো দেখানোর কিছু নেই এই আয়োডিন এই হচ্ছে আমার পেন্টাগোনাল বেস এইগুলোতে সব ফ্লুরিন আছে উপরে নিচে তাহলে বন্ড আকারে দেখালে এরকম অরবিটাল আকারে দেখালে উপরটা দেখিয়েছি তাহলে পেন্টাগোনাল বেস দিস ইজ ইয়োর পেন্টাগোনাল বেস আর বাই পিরামিড এই একটা পিরামিড দেখতে পাচ্ছিস আর তোর নিচ থেকে আর একটা পিরামিড সেম ওয়েতে হবে
তাহলে অরবিটালগুলোকে নিয়ে করলে এরকম। এই ছিল আমার লাস্ট হাইব্রিডাইজেশন। একটু সাইডে লিখি, কারণ এটা ডেটা লিখে দিই সাইডে। সেই ডেটাটা হচ্ছে কি না, যদি আমার হাইব্রিডাইজেশন sp3d3 হয় তাহলে তার শেপটা আমরা কি পাবো, পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল হয়, তাই তো? কি শেপ হয়ে যায়? শেপ হয়ে যায় পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এখানে বন্ড অ্যাঙ্গেল কি আছে, 72 ডিগ্রির আছে আর 90 ডিগ্রির আছে, এই দু ধরনের বন্ড অ্যাঙ্গেল আছে। এই হচ্ছে আমার হাইব্রিডাইজেশনের মেন যে তিনটে, মানে যতগুলো হাইব্রিডাইজেশন ছিল এক জায়গায় করা হলো। বললাম আধ ঘন্টা মতো আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে, আমরা সেটা করলাম। এবার আমি একটা জিনিস সাইডে লিখে রেখে দিই, যতগুলো হাইব্রিডাইজেশন আমরা শিখলাম এখনো অবধি, সেই হাইব্রিডাইজেশনগুলো হচ্ছে আমার sp, বেশ নিচে নিচে লিখি। তারপরে আমরা শিখলাম sp3, সরি তারপরে sp3 না, তারপরে sp2, তারপরে আমরা শিখলাম sp3, তারপরে আমরা শিখলাম sp3d, sp3d, বেশ sp3d হলো, বেশ sp3d। তারপর আমরা কি শিখলাম, sp3d2 অ্যান্ড লাস্টে sp3d3। এতগুলো আমরা শিখলাম, এতগুলো হাইব্রিডাইজেশন আমরা শিখেছি। পরপর লিখলাম, কি লিখে দেবো, আমি যে শেপগুলোকে লিখবো। এটা হলে শেপ কি হচ্ছে, লিনিয়ার হচ্ছে। এটা হলে কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়। দেন sp এটা হলে টেট্রাহেড্রাল, sp3d2 হলে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, sp3d2 হলে অক্টাহেড্রাল, আর লাস্টে sp3d3 হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই আমার দরকার আলটিমেটলি। এতগুলো হাইব্রিডাইজেশন আমরা করেছি, প্রতিটা হাইব্রিডাইজেশনের শেপ আমরা লিখে দিলাম এবং প্রত্যেকটা হাইব্রিডাইজেশন কিভাবে হচ্ছে তার বেসিক ফান্ডাটা আমরা আলোচনা করেছি। ঠিক আছে, কোনটার কি শেপ, কতগুলো কি হলে না হয়। আচ্ছা, এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটালের আমি যদি একটা টেবিল বানাই, আগের দিনে যে স্কেলটা ইউজ করতে শিখেছি, প্রতিদিন আমি এবার স্কেল ইউজ করব স্ট্রেট দাগ তৈরি, দাগ টানার জন্য। বাস, স্কেল বড় করা যাবে না, এই রুলারের স্কেল এত, ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি এটাকে একটা সেপারেট করি, টোটালটাকে হোয়াইট দিয়ে সেপারেট করি। তাহলে এই আমরা একটা লাইন টেনে দিলাম, বেশ এটা কাটি, লাইন টেনে দিলাম। এবার আমরা একটা জিনিস লিখি, সেটা হচ্ছে লিনিয়ার, মানে এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কতগুলো, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 2। এটার জন্য বললাম, এটার জন্য নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 3টে। টেট্রাহেড্রালে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 4টে। এটাতে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 5টা। এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 6টা। এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 7টা। এগুলো সব কি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। তাহলে sp হাইব্রিডাইজেশন মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 2টো, sp2 হাইব্রিডাইজেশন মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 3টে, sp3 তে 4টে, sp3d মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কটা, 5টা, sp3d2 মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 6টা, sp3d3 মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 7টা। তাহলে এত দূর অবধি আমরা একটা কাজ করলাম। এবারে বললাম যে আমরা একটা ফর্মুলা শিখে নেব, সেই ফর্মুলাটা ইউজ করেই আমরা এবার ভবিষ্যতে কোনো একটা মলিকিউলের কতগুলো হাইব্রিড অরবিটাল আছে আমরা সেটা বার করতে পারবো। ঠিক আছে, কতগুলো হাইব্রিড অরবিটাল আছে আমরা সেটা বার করতে পারবো। কতগুলো হাইব্রিড অরবিটাল আছে বার করে ফেললেই যদি আমি দেখি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5 আসছে, তাহলে কি হাইব্রিডাইজেশন হবে, sp3d হবে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5 বেরোলে, এবং sp3d মানে তুই কি জানিস তার শেপটা কি হয়ে যাবে বা জিওমেট্রিটা কি হয়ে যাবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, TBP হবে। এই হচ্ছে ব্যাপার, আশা করি ক্লিয়ার।
নাম্বার অফ হাইব্রিড অরবিটালের ব্যাপারটা বুঝলাম কিভাবে হচ্ছে, এগুলো সব আমরা এক এক করে এলাম। এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা দেখব, আজকে বেশ কিছু মলিকিউল আমরা আলোচনা করব, তাহলে আমাদের হাইব্রিডাইজেশনের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেশ দেখ তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কি বার করছি, নাম্বার, আমি বইয়ে মার্ক করে দেবো একটু বাদেই, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, কতগুলো হাইব্রিড অরবিটাল, নাম্বারটা কত হলে কি হাইব্রিডাইজেশন নাম হয়, কি শেপ হয়, আগের পেজে লিখে দিয়েছি এবং এগুলো হঠাৎ করে লিখে দিইনি, এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি আগের দিনের ক্লাস থেকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে। হাইব্রিডাইজেশনটা ভালো করে বোঝ, খুব ইম্পর্টেন্ট। বেশ, তারপরে দেখি, এক সেকেন্ড, মাইকটা কোথাও আটকেছে। এবার নাম্বার অফ হাইব্রিড অরবিটালস, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এইচ দিয়ে। এইচ ইকুয়াল টু কি হবে, আমরা এখানে ইলেকট্রন কাউন্ট করব। ঠিক আছে, টোটাল নাম্বার যতগুলো ইলেকট্রন সেটাকে যদি তুই 2 দিয়ে ডিভাইড করে দিস তাহলে নাম্বার অফ বন্ডস হয়ে যাবে, কারণ এক জোড়া ইলেকট্রন মানে একটা কোভ্যালেন্ট বন্ড, তাহলে নাম্বার অফ ইলেকট্রনকে 2 দিয়ে ডিভাইড করলে কি আসবে, জোড়া জোড়া করেই আসবে। তো যত জোড়া ইলেকট্রন ততগুলো কোভ্যালেন্ট বন্ড, আমরা সেটাই করছি। তাই ফর্মুলাতে শুরুতেই একটা হাফ দিয়ে এটা মাল্টিপ্লাইড থাকে, দিয়ে কি হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। আমি আর এটা ডিটেলে লিখছি না, মানে ভি লিখলাম, ভি এর পরিচয় হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় অ্যাটমের বা অণুর টোটাল যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। বইয়ে মার্ক করবো, আমি আর ভি এর পরিচয়টা বলিস না স্যার, গোটাটা লিখুন, বইয়ে আছে, বইয়ে বলে দেবো। ঠিক আছে, আপাতত এটা মুছি। তাহলে ভি প্লাস এক্স, এক্স কি, এক্স হচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না এবার, এক্স, এক্স হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, ওই মলিকিউলটাতে কতগুলো একযোজী অণু রয়েছে, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। আগের দিন ঘটনাচক্রে তুই পরীক্ষাতে মোনোভ্যালেন্ট অ্যাটম হিসাবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোজেন, এদেরকে ছাড়া তুই কাউকেই নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম পাবি না। এবং অবশ্যই এই একযোজী সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনটা বসবে। এবার তুই বলবি যদি সেন্ট্রাল অ্যাটম আয়োডিন থাকে তখনও কি ওদেরকে সমযোজী মানে মোনোভ্যালেন্ট হিসাবে 1 বসাবি, তা নয়। তাহলে এই যে সেন্ট্রাল অ্যাটম আয়োডিন হলে তখন তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 7ই বসবে। এবার সেন্ট্রাল অ্যাটম ব্যতীত আর যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমগুলো মোনোভ্যালেন্ট না ডাইভ্যালেন্ট সেটা তাকাতে হবে। সেন্ট্রাল অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রনটা বসিয়ে নিলি, সেন্ট্রাল অ্যাটম মোনোভ্যালেন্ট না ডাইভ্যালেন্ট আমার সেই নিয়ে আমার জানার কোনো দরকার নেই। সেন্ট্রাল অ্যাটমে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা বসলো, সেন্ট্রাল অ্যাটমে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা বসার পর বাকি যে টার্মিনাল অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমগুলোর দিকে তাকিয়ে আমাদের ভাবতে হবে ওই অ্যাটমগুলো মোনোভ্যালেন্ট, ওই অ্যাটমগুলো আমার মোনোভ্যালেন্ট না ডাইভ্যালেন্ট, আমাকে সেটা ভাবতে হবে। ঠিক আছে, তাহলে সেটার দিকে আমরা তাকাবো। তাহলে মোনোভ্যালেন্ট হিসেবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোজেন থাকবে। আর ডাইভ্যালেন্ট অ্যাটম হিসেবে ডি লিখছি, ডাইভ্যালেন্ট অ্যাটম হিসেবে তুই অক্সিজেনকেই পাবি। ঠিক আছে, পুরো ওয়ার্ডে আমি অক্সিজেন লিখে দিই। কাকে পাবি, তুই অক্সিজেনকেই পাবি। এবার অক্সিজেন যদি সেন্ট্রাল হয়ে যায় তখন আবার অক্সিজেনকে ডাইভ্যালেন্ট অ্যাটম ধরে চলিস না, অক্সিজেন সেন্ট্রাল মানে তখন ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের জন্য 6ই বসাতে হবে। অক্সিজেন টার্মিনাল হয়ে বসলে যদি সেন্ট্রাল অ্যাটম অন্য কেউ টার্মিনালে অক্সিজেন রাখিস তখন অক্সিজেনকে ডাইভ্যালেন্ট হিসেবে ভাববি। তাহলে মোনোভ্যালেন্ট বা ডাইভ্যালেন্ট আমি টার্মিনাল অ্যাটমের জন্য বলছি। বেশ, এবার ধর টোটাল সিস্টেমটাতে কোনো পজিটিভ চার্জ থাকতে পারে। পজিটিভ চার্জ মানে ক্যাটায়ন, ক্যাটায়নের যে চার্জটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে, কারণ ক্যাটায়নে +1 মানে একটা কম ইলেকট্রন, তাহলে -1 হয়ে যাবে, বিয়োগ হয়ে গেল ইলেকট্রন থেকে। +2 থাকলে ক্যাটায়নে যদি +2 চার্জ থাকে মানে 2টি ইলেকট্রন কম, তাহলে এখানে -2 হয়ে যাবে। আর অ্যানায়নের যে চার্জ মানে নেগেটিভ চার্জটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে অতগুলো এক্সট্রা ইলেকট্রন। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলেই নাম্বার অফ টোটাল হাইব্রিড অরবিটাল পেয়ে যাবো। তাহলে টোটাল হাইব্রিড অরবিটালের সংখ্যাটা যেই জেনে যাবি সেটা কি হাইব্রিডাইজেশন সেটা আমরা এই টেবিলটা থেকে পেয়ে যাচ্ছি। ওই ফর্মুলাটা ইউজ করলে কিছু একটা সংখ্যা বেরিয়ে আসবে, 2 থেকে 7-এর মধ্যে কিছু একটা সংখ্যা বেরিয়ে আসবে আগের এই নেক্সট পেজে যে ফর্মুলাটা লেখা রয়েছে এই ফর্মুলাটা ইউজ করলে। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল পেলেই কি হাইব্রিডাইজেশন পেয়ে যাবি, কি হাইব্রিডাইজেশন পেয়ে গেলেই তার করসপন্ডিং কি জিওমেট্রি সেটা পেয়ে যাবি। আচ্ছা, এবার আমরা বার করব নাম্বার অফ লোন পেয়ার। ঠিক আছে, তাহলে ওই হাইব্রিড অরবিটাল গুলোতে টোটাল কতগুলো বন্ড পেয়ার আছে আর কতগুলো লোন পেয়ার আছে বার করতে পারবো। তাহলে কি করে বার করব, নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ এলপি লোন পেয়ার কি করে বার করব, নাম্বার অফ লোন পেয়ার বেরোবে এইচ টোটাল হাইব্রিড অরবিটাল -x যতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম -d যতগুলো ডাইভ্যালেন্ট অ্যাটম। এই ফর্মুলাটা ইউজ করে দিলেই আমরা কি পেয়ে যাব, h - x - d ইউজ করে দিলেই কতগুলো লোন পেয়ার আছে এলপি আছে আমরা সেটা বার করে ফেলবো। এই জায়গাটা আমি একটু সেপারেট করে দিই, এটা আলাদা।
ঠিক আছে, বেশ, এটা ইউজ করলেই আমাদের আজকের টোটাল হাইব্রিডাইজেশন আমরা বার করে ফেলবো। এবার আমরা একটু বইয়ের দিকে যাই, একবার বইয়ে যাই, আমাদের মেন আমরা হাইব্রিডাইজেশনের শেষের দিকে চলে এসেছি। ভালো ভালো কথা, এই যেটা এইখান থেকে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা আমরা নির্ণয় করব। H = ½ × V + X - C + A, এটাই লিখলাম, এবং সংকর কক্ষে কতগুলো লোন পেয়ার, H - X - D, এই করলেই হয়ে যাবে। এখানেও দেখ আমি যে টেবিলটা দিয়েছি এখানেও সেই টেবিলটা বলে দিয়েছে। sp সরল রৈখিক হবে, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 2, sp2 ত্রিকোণীয় সমতলীয় 3, sp3 চতুস্তলকীয় 4, sp3d ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় 5, sp3d অষ্টতলকীয় 6, sp3d3 পেন্টাগোনাল বাইপিরামিডাল 7। তাহলে এই টেবিলটা আমি যেটা লিখেছি এখানেও তোর বইয়ে সেই টেবিলটা দেওয়া রয়েছে। হলো, এবার এখানে বেশ কিছু মলিকিউলের ছক বানানো রয়েছে, ঠিক আছে, প্রচুর মলিকিউলের এখানে ছক বানানো রয়েছে। ছকটা কি আকারে করেছে দেখি। ছকের যে মেন ডিভিশনটা, সেই ডিভিশনটা করেছে সেন্ট্রাল অ্যাটমের সাথে শুধুই মোনোভ্যালেন্ট। প্রথমটা, যে অণুতে কেন্দ্রীয় পরমাণুর সাথে শুধুমাত্র একযোজি পরমাণু যুক্ত, তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাথে শুধুই মোনোভ্যালেন্ট। কি বললাম, মোনোভ্যালেন্ট অ্যাটম হিসেবে হ্যালোজেন আর হাইড্রোজেন ছাড়া কেউ থাকবে না। দেখ এই এক্সাম্পলগুলোতে দেখ, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এবং অক্সিজেন, এখানে সেন্ট্রাল হাইড্রোজেন আছে। তাহলে তুই কোনো জায়গাতেই হ্যালোজেন আর হাইড্রোজেন ছাড়া কিছু দেখবি না মোনোভ্যালেন্ট, যত পরীক্ষাতে কোশ্চেন আসবে নিশ্চিন্ত থাক। তারপরটাতে কি করেছে, শুধুই ডাইভ্যালেন্ট, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে শুধুমাত্র দ্বিযোজী। দ্বিযোজী হিসেবে আমি বললাম অক্সিজেনকে দেখতে পাই, দেখ অক্সিজেন অক্সিজেন, হ্যাঁ এটা আমার মেনশন করা উচিত ছিল, আমার ভুল। অক্সিজেন ছাড়া তুই সালফারকেও দেখতে পাবি মাঝে মধ্যে, কিন্তু মোস্টলি তুই অক্সিজেন 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 অক্সিজেন। সালফারকেও দেখতে পাবি, তবে সালফারকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই, অক্সিজেনের গ্রুপেই তো সালফার, অক্সিজেনের নিচেই সালফার, ব্যালেন্স ইলেকট্রনটাও একই, ওটাও ডাইভ্যালেন্ট। এবার কেন্দ্রীয় পরমাণুতে মোনোভ্যালেন্ট এবং ডাইভ্যালেন্ট বোথ আছে, একযোজী এবং দ্বিযোজী উভয় পরমাণু বর্তমান। দেখ ক্লোরিনও আছে, অক্সিজেনও আছে, ফ্লুরিন অক্সিজেন, ফ্লুরিন অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, সালফার সাথে এখানে কি করেছে হাইড্রোজেনটা H2S আছে, বেশ, BF4- আছে, এরকম টাইপের প্রভৃতি মলিকিউলগুলো দিয়েছে। এবার ক্যাটায়ন, পজিটিভলি চার্জ এখানে যে এই কটা দিয়েছে NH4+, CH3+, H3O+, এই তিনটে করে নিলেই কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। অ্যানায়নের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট মলিকিউল আছে, নিটের প্রিভিয়াস ইয়ার খুললে দেখতে পাবি। অ্যানায়নের ক্ষেত্রে তুই দেখ CO3 এটা করতে হবে। নাইট্রোজেনের যতগুলো দেখতে পাবি, আমি আরো দেখাবো, নাইট্রোজেনের করতে হবে, SO4 করতে হবে, PO4 করতে হবে। বাকি এগুলো মোটামুটি সবগুলোই প্র্যাকটিস করবি, তাহলেই দেখবি মিলবে। আচ্ছা, আর কি আছে জটিল, যেমন I3- আমি করিয়ে দিয়েছি, ClF2- করিয়ে দিয়েছিলাম, লিনিয়ার এসেছিল। তাহলে এগুলো হচ্ছে জটিল আয়নের ক্ষেত্রে বলেছে। আর ICl4-, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এইরকম টাইপের করে আমাদের ডিভিশনটা করেছে। আমরা প্রতি ক্ষেত্রে হাইব্রিডাইজেশনগুলোকে একটু বার করার চেষ্টা করি। তাহলে বাড়িতে কি কাজ হবে, আমি তো এখানে প্রত্যেকটা মলিকিউল ধরে ধরে করানো আমার পক্ষে সম্ভব হবে না, তাহলে সারাদিন সময় লেগে যাবে, ক্লাসও শেষ হবে না। আমি প্রতিটা সেগমেন্ট থেকে একটা মলিকিউল তুলে দেখাবো, দেখ এভাবে হচ্ছে, বাকিগুলোও এভাবেই হবে। যেমন আর জেননের কম্পাউন্ডগুলো আমার করে দেওয়া একদমই দরকার, তাই এখানে জেননের কম্পাউন্ডগুলো আমি একদমই করাবো। এইখান থেকে আমি যেগুলো আগে করিয়ে এসেছি সেগুলো হাইব্রিডাইজেশন ম্যাচ করছে নাকি এই ফর্মুলা দিয়ে সেটাও চেক করে দিচ্ছি, বেটার। তাহলে BF3 করবো এক্ষুনি, BF3 করব, PCl5 করব, BF3 PCl5, NH3 করে দেখাবো, IF7 করে দেখাবো। জেননের কম্পাউন্ডগুলো তো করতেই হবে, তাহলে জেননের এই দুটো করাবো, SF6টাও দেখাবো, H2O, CH4 এগুলো সবই দেখানো দরকার, দেখিয়ে দেবো সবগুলোই। চল তাহলে সেগুলোই আমরা করি, যে মলিকিউলগুলো আমরা এতক্ষণ ধরে হাইব্রিডাইজেশনের এত কিছু ভেঙে ভেঙে করেছি, VSEPR দিয়ে করেছি, সেই মলিকিউলগুলোকে আমরা এখন হাইব্রিডাইজেশনের ফর্মুলা দিয়ে বার করার চেষ্টা করি। প্রথম মলিকিউল আমরা করব BeCl2, আগের দিনের মতো। তাহলে এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কত, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ½ ইনটু সেন্ট্রাল অ্যাটমের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, সেন্ট্রাল টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 2, মোনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো আছে 2, ক্যাটায়ন অ্যানায়ন কিছু নেই, তাহলে লিখলাম না, 2 দিয়ে 4 ডিভাইডেড বাই 2 মানে 2। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল তাহলে মানে 2, মানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp। লোন পেয়ার আছে নাকি একটু দেখে নিতে হবে, লোন পেয়ার হচ্ছে H-X-D, তাহলে H হচ্ছে আমার 2, X হচ্ছে দুটো মোনোভ্যালেন্ট বিয়োগ, তাহলে কোনো লোন পেয়ার নেই। sp হাইব্রিডাইজেশনে কোনো লোন পেয়ার নেই, মানে এটা একটা লিনিয়ার মলিকিউল। এবং VSEPR দিয়েও আমার BeCl2 এর শেপ কি এসেছিল, লিনিয়ার এসেছিল। VSEPR এবার কোরিলেট করবি, VSEPR দিয়ে আমার লিনিয়ার এসেছিল। বেরিলিয়ামে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 2, দুটো ক্লোরিন একটা করে দুটো ইলেকট্রন দিয়েছিল, টোটাল 4টে ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন পেয়ার, টোটাল 4টে ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন পেয়ার, দুটো ইলেকট্রন পেয়ারের মধ্যে দুটোই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, মানে এটা পড়ে গেছিল Ab2L0 এর আন্ডারে, এবং Ab2L0 এর আন্ডারে পড়লে মলিকিউলের শেপ কি হয়, লিনিয়ারই হয়। আচ্ছা, আমি যেটা বলেছিলাম VSEPR আর VBT কে কোরিলেট করে আমরা
শেপ অফ দ্য মলিকিউলের আলাদা একটা ক্লাস করব, সেটা আমাদের করার দরকার মানে দরকার পড়বে না ইন দ্য সেন্স আমি আরেকটা ক্লাসে টানছি না, এই ক্লাসেই আমি কোরিলেটটা করে দিচ্ছি, ঠিক আছে? বেশ, তাহলে আমরা দেখ ভিএসিপিআর এবং ভিভিটি ইন দ্য সেন্স হাইব্রিডাইজেশন আমরা দেখ কোরিলেট করতে পারছি, প্রতিটা মলিকিউলের জন্যই সেম ওয়েতে কোরিলেট করতে পারবি। নেক্সট মলিকিউল আমরা করব BF3, ঠিক আছে? আচ্ছা কথা এই কথাটাও বলেছিলাম, সে ডাইভ্যালেন্ট অ্যাটম থাকলে মানে এই সেকেন্ড সেগমেন্টটা সেন্ট্রাল অ্যাটমের সাথে শুধুমাত্র ডাইভ্যালেন্ট, সেকেন্ড থার্ডটাও বলা যেতে পারে। সেন্ট্রাল অ্যাটমের সাথে আগের দিন আমি শুধু মোনোভ্যালেন্টগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। কোনো ডাইভ্যালেন্ট অ্যাটম বা ডাইভ্যালেন্ট এবং মোনোভ্যালেন্ট বা বাইভ্যালেন্ট যাই বলবি, বাইভ্যালেন্ট এবং মোনোভ্যালেন্ট মিক্সার বা শুধু বাইভ্যালেন্টে যে SO2 বলেছিলাম আগের দিন স্কিপ করে গেছি, CO2 এগুলোকে স্কিপ করে গেছিলাম, ওই পাই বন্ডের হিসাবটা বোঝাতে পারবো না বলে আজকে সেটা আলোচনা করে দেবো, তার জন্য একটু লেন্দি হবে। যাক BF3 আমরা তাড়াতাড়ি করি, এগুলো তো ছোট জিনিস। হাফ ইন্টু বোরনের ভ্যালেন্স ইলেকট্রন 3, মোনোভ্যালেন্ট আছে 3, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স হাইব্রিডাবিটাল 3টে, হাইব্রিডাইজেশন হচ্ছে তাহলে sp2। লোন পেয়ার আছে নাকি চেক করে নিতে হবে, লোন পেয়ার চেক করি 3 - 3 কোনো লোন পেয়ার নেই, তাহলে BF3 এখান থেকে কি বেরিয়ে আসবে, BF3 বেরিয়ে আসবে ট্রাইগোনাল প্ল্যানার। এবং আমরা ভিএসিপিআর দিয়ে যখন আলোচনা করেছিলাম BF3 এর জন্য কি এসেছিল, ট্রাইগোনাল প্ল্যানারই এসেছিল। তাহলে এইভাবে আমরা হাইব্রিডাইজেশন দিয়ে মলিকিউলের শেপ বার করে নিতে পারবো, ভিএসিপিআর দিয়েও পারবো। এবার হাইব্রিডাইজেশনটা কেন শিখতে হবে, যদি জানতে চাই এই BF3 মলিকিউলে বোরনের হাইব্রিডাইজেশন কি, BF3 মলিকিউলে বোরনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, BeCl2 তে বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন কি sp, এই উত্তরগুলো দিতে পারতে হবে, সেই জন্য এটা করা। নেক্সট যদি আমরা চলে যাই BF3 করেছি, BF3 পরে যে BF3 না ঠিক আছে বাইভ্যালেন্টটা পরে করছি, বাইভ্যালেন্ট করে পড়ছি। BF3টা তো আসলে AB3L0, ভিভিটি থেকে ভিএসিপিআর থেকে কি আছে, এটা চলে আসে AB3L0 চলে আসে। ওই AB2L1টা আমি আগের দিন স্কিপ করে গেছি, বলেছিলাম যে শিখবি না এমন না, আমি শেখাবো, হাইব্রিডাইজেশনটা করিয়ে নিয়ে দিয়ে শেখাবো, ওটাই হচ্ছে SO2 মলিকিউলটা ছিল, দেখবি অ্যাজ এ এক্সাম্পল। তাহলে বাইভ্যালেন্ট মলিকিউল নিয়ে ভিএসিপিআর করানোর সময় বলিনি কি প্রবলেম সেটা আলোচনা করবো, একটু ধৈর্য ধর। মোনোভ্যালেন্টের কিছু মলিকিউল আমরা আলোচনা করে নিই, মোনোভ্যালেন্টের এটার পর আমরা আলোচনা করব CH4, ঠিক আছে? CH4 নিয়ে আলোচনা করি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কি আসবে হাফ ইন্টু এবং আমরা ভিএসিপিআর থেকে অলরেডি জানি এটা হচ্ছে AB4L0 এর আন্ডারে মানে টেট্রাহেড্রাল আসা উচিত, দেখি আসে নাকি। হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম কার্বনে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 4, মোনোভ্যালেন্ট 4, ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4 মানে sp3। কোনো লোন পেয়ার আছে নাকি দেখি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4 মাইনাস মোনোভ্যালেন্টও 4, তাহলে 0, কোনো লোন পেয়ার নেই। তাহলে sp3 যদি কারোর হাইব্রিডাইজেশন হয় সেন্ট্রাল অ্যাটমের, তাহলে সেখানে ভ্যালেন্স শেপটা কি চলে আসে, সেখানে শেপটা আমার টেট্রাহেড্রালি আসে, আমি TET লিখলাম, তাহলে সেখানে আমার শেপটা টেট্রাহেড্রালি আসে এবং ভিএসিপিআর করলে AB4L0 আসে, দেখ মিলছে। এবং এখানে কোনো L0 মানে লোন পেয়ার কিছু নেই, দেখ এখানেও লোন পেয়ার 0, বাস। দেন NH3 তে লোন পেয়ার আসার কথা, তাই না? আমরা ভিএসিপিআর থেকে আগের দিন কি পেয়েছিলাম, এটা ভিএসিপিআর থেকে পেয়েছিলাম এটা AB3L1, তাহলে একটা লোন পেয়ার থাকার কথা। টোটাল ইলেকট্রন পেয়ার 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তাহলে টোটাল ইলেকট্রন পেয়ার 4টে মানে স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে, এটাও স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে। তো নাইট্রোজেনে এই যে লোন পেয়ারটা আছে সেটা বেরোয়, দেখি আসে নাকি। তাহলে স্টেরিক নাম্বার 4 তো, তাহলে স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে এটাও, স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে এটাও sp3, এটাও sp3 আসার কথা স্টেরিক নাম্বার 4 এর আন্ডারেই, যেহেতু একই স্টেরিক নাম্বারের আন্ডারে যারা একটা কথা প্রথমেই বলি, স্টেরিক নাম্বার যাদের সেম তাদের হাইব্রিডাইজেশনটাও সেম সেন্ট্রাল অ্যাটমের, ডাজন্ট নেসেসারিলি বন্ড পেয়ার লোন পেয়ারটা ম্যাচ করবে, সেটা কোথাও গ্যারান্টি নাই। বন্ড পেয়ার লোন পেয়ার নাই ম্যাচ করতে পারে, কিন্তু বন্ড পেয়ার লোন পেয়ার মিলে টোটাল ইলেকট্রন পেয়ারটা ম্যাচ করবে। তো যেমন এখানেও টোটাল ইলেকট্রন পেয়ার 4টে, এখানেও টোটাল ইলেকট্রন পেয়ার 4টে, বন্ড পেয়ার লোন পেয়ারের সংখ্যা আলাদা, তাহলে যাদের স্টেরিক নাম্বারটা ম্যাচ করবে তাদের হাইব্রিডাইজেশনও একই আসবে অলওয়েজ। দেখি তাহলে হাফ ইন্টু এখানে 5, মোনোভ্যালেন্ট 3টে আর কিছু নেই, তাহলে দেখ 8 ডিভাইডেড বাই 2 মানে 4, দেখ হাইব্রিডাইজেশন কত বেরিয়ে গেল নাইট্রোজেনের sp3, এবং আগের দিন যখন করেছি আমাদের sp3 হাইব্রিডাইজেশনই এসেছে। তাহলে লোন পেয়ার দেখি 4 মাইনাস মোনোভ্যালেন্ট 3টে, তাহলে একটা লোন পেয়ার আছে, তাহলে sp3 হাইব্রিডাইজেশন মানে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা লোন পেয়ার, রাইট? sp3 মানে টেট্রাহেড্রাল পেয়েছি, এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 মানে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা লোন পেয়ার, তাহলে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা লোন পেয়ার মানে আমার কি শেপ আছে, মানে আমার শেপ আছে পিরামিডাল, এবং এই লোন পেয়ারটা একটা sp3 হাইব্রিড অরবিটালেই আছে, এবং অ্যামোনিয়ার শেপ কি হয়ে যায় পিরামিডাল, ঠিক আছে, শেপ হয়ে গেল পিরামিডাল। আচ্ছা এই গ্রুপেরই স্টেরিক নাম্বার 4 এর গ্রুপেরই আমাদের আরেকটা কম্পাউন্ড কে H2O সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, এবং আমরা জানি এটা AB2L2 হয়, তাই না? এবং আমরা খুব ভালো করেই জানি এটা শেপ, এটা যেটা আসে এটা হয় AB2L2। দেখ এটাও তো স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে, স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে মানে এখানেও সেন্ট্রাল অ্যাটম মানে অক্সিজেনের হাইব্রিডাইজেশনটা কি বেরোনোর কথা, sp3। যাদের স্টেরিক নাম্বার সেম তাদের হাইব্রিডাইজেশনও সেম। তাহলে এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু হাফ ইন্টু অক্সিজেনের 6টা ভ্যালেন্স ইলেকট্রন প্লাস হাইড্রোজেনের 2টো,
তাহলে 4টে, তাহলে এখানেও হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে এখানে লোন পেয়ারটা চেক করে নিতে হবে না, দেখি তো দুটো লোন পেয়ার ম্যাচ করছে নাকি। VSEPR তো বলেছে দুটো লোন পেয়ার অক্সিজেনে আছে, এখানে ম্যাচ করছে নাকি দেখি। এই যে অক্সিজেনের 2 পিস লোন পেয়ার আছে, দেখি চেক করি। তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, মোনোভ্যালেন্ট 2টো, ডাইভ্যালেন্ট কিছু নেই। এবার বলিস না স্যার 2 মাইনাস ডাইভ্যালেন্ট একটা অক্সিজেন আছে, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের সাথে মোনোভ্যালেন্ট বা ডাইভ্যালেন্ট কিছু আছে নাকি? তাহলে অক্সিজেন তো নিজে সেন্ট্রাল অ্যাটম, তার সাথে হাইড্রোজেন আছে, তাহলে টার্মিনাল অ্যাটমে মোনোভ্যালেন্টই আছে দুটো। অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, আবার বলি অক্সিজেন ডাইভ্যালেন্ট, ওটাই বিয়োগ করে দুটো হবে না। সেন্ট্রাল অ্যাটম ও ছাড়া বাকিরা মোনোভ্যালেন্ট না ডাইভ্যালেন্ট, আমরা সেটা ভাবছি। তাহলে এখানে লোন পেয়ার আসছে দুটো, দেখ ম্যাচ করেছে। sp3 হাইব্রিডাইজেশনে দুটো লোন পেয়ার, মানে sp3 হাইব্রিডাইজেশনে দুটো লোন পেয়ার, মানে শেপটা চলে আসে আমার ভি শেপড অর অ্যাঙ্গুলার। VSEPR এর সাথে মিলছে, তোকে যদি হাইব্রিডাইজেশন দিয়ে বার করতে বলে তাতেও পারবি। এবং এখানে এই যে লোন পেয়ার দুটো আছে, এই দুটো লোন পেয়ারই একটা sp3 হাইব্রিড অরবিটাল আছে, এবং এর শেপ কি হয়ে গেল? ভি শেপড অর অ্যাঙ্গুলার। আমি শুধু ভি লিখলাম। তাহলে VSEPR দিয়ে দেখ এইগুলো হাইব্রিডাইজেশন দিয়েও এগুলো মিলছে VSEPR এর সাথে। নেক্সট আমরা কিসে যাব? স্টেরিক নাম্বার 5-এ আসি। স্টেরিক নাম্বার 5-এ আমি প্রথমে করি PCl5। স্টেরিক নাম্বার 5-এ প্রথমে PCl5 করি। আচ্ছা, PCl5 তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এটা আমরা জানি কি আছে, এটা আছে Ab5L0 আছে, তাই না? তাহলে দেখি হয় নাকি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু না, দাঁড়া নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু ফসফরাসের 5টা, মোনোভ্যালেন্ট আছে 5টা, 5 আর 5 10, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5টা। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5টা মানে কি হয়ে যায়? sp3d হয়ে যায়। একটু আগে শেখা হলো। লোন পেয়ার আছে 5 - 5, কিচ্ছু লোন পেয়ার নেই। 5 - 5 কিচ্ছু লোন পেয়ার নেই, মানে কিরকম করে থাকবে? টিবিপি কিভাবে আছে? টিবিপি আকারে আছে, তাই না? কিভাবে আছে? টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। দেখ ম্যাচ করছে বেশ। নেক্সট আমরা করবো SF4, খুব ইম্পর্টেন্ট। SF4 এর জন্য আমরা কি জানি? এটা হয় AB4 কিন্তু L1, AB4 L1 আসে নাকি দেখি। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ। এবার দেখ স্টেরিক নাম্বার 4 এর আগে 5, এটা 5 আর 0 5, তাহলে স্টেরিক নাম্বার যাদের ম্যাচ করবে তাদের হাইব্রিডাইজেশনটা কি করবে? ম্যাচ করবে। ফসফরাসও যেমন sp3d হাইব্রিডাইজড, SF4 এর সালফারও কিন্তু sp3d হাইব্রিডাইজড। হুশ রাখতে হবে স্টেরিক নাম্বার 4 ম্যাচ করছে এবং আসবেও সেটা। স্টেরিক নাম্বার ম্যাচ করলে হাইব্রিডাইজেশন একই হবে। হাইব্রিডাইজেশন একই হচ্ছে, কিন্তু লোন পেয়ারটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে বলে শেপটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, কি সালফার 6 + 4 দেখ 10, মানে সেই 5 মানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। এখানে কতগুলো লোন পেয়ার আছে? লোন পেয়ার ইকুয়াল টু 5 মাইনাস ফসফরাসের 4, একটা। sp3d তে একটা লোন পেয়ার, sp3d তে একটা লোন পেয়ার হলে আমরা অলওয়েজ ইকুয়েটোরিয়াল বন্ডে রিপ্লেস করি। কেন করি? VSEPR রেফার করবি, VSEPR পার্ট 1 রেফার করবি। তাহলে এই শেপে আমি যদি লোন পেয়ার বসিয়ে দিই, তাহলে এখানে লোন পেয়ার বসাবো, এই অ্যাক্সিয়াল দুটো থাকলো আর এই দুটো ইকুয়েটোরিয়াল। এই শেপটাকে আমরা কি বলি? সি-স বলি, তাই না? এই শেপটাকে আমরা বলি সি-স। এর আরেকটা নাম আছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ঠিক আছে? এটার আরেকটা নামও হচ্ছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, মনে রাখবি। পরীক্ষার কোশ্চেনে যদি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল দেয় ভয় পেয়ে যাস না যেন। আচ্ছা, SF4 হলো। আমরা নেক্সট চলে যাই। SF4 এর পর আমরা করব একটা হ্যালোজেনের সাথে 3টে হ্যালোজেন, ICl3। তাহলে ICl3 নিয়ে আমরা যদি করি সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, তাহলে হাফ ইন্টু আয়োডিন, সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, হ্যাঁ, তাহলে 7, তার সাথে মোনোভ্যালেন্ট আছে 3টে, 7 আর 3 10, তাহলে হাইব্রিড অরবিটাল 5টা, দ্যাট মিনস sp3d। sp3d মিলতে বাধ্য, কারণ এটা বেসিক্যালি ab3l2 এর আন্ডারে পড়ে। তাহলে সেই 5টাই। তাহলে এখানে নাম্বার অফ লোন পেয়ার কতগুলো আসছে? 5 - 3 দেখ, দুটো লোন পেয়ার। তাহলে কি হয়ে যাবে? শেপটা টি শেপড হয়ে যাবে। আয়োডিন, দুটো লোন পেয়ার, আর তোর এদিকে একটা ফ্লোরিন, উপরে ফ্লোরিন নিচে ফ্লোরিন। তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা টি শেপড মলিকিউল, ICl3 হলো। বেশ, এবার আমরা AB2L3 এর আন্ডারে যাব। AB2L2 এর আন্ডারে প্রথমে আমি নোবেল গ্যাসেরটা শেষ করে ফেলি, XeF2টাকে আগে করে ফেলি। এটা করতেই হবে, এগুলো তো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখ স্টেরিক নাম্বার আমরা সবাই জানি এটা আসবে, স্টেরিক নাম্বার আমরা জানি এটা AB2L3, মানে স্টেরিক নাম্বার 5, মানে জেননের এখানে হাইব্রিডাইজেশন sp3d আসবে। হাফ ইন্টু 8, দুটো মোনোভ্যালেন্ট 10, মানে 5, 2 দিয়ে ভাগ করে sp3d। দেখ হাইব্রিডাইজেশন ম্যাচ করেছে। লোন পেয়ারটা চেক করে নিই, 5 - 2, তাহলে 3টে লোন পেয়ার। তাহলে sp3d তে যদি 3টে লোন পেয়ার হয়ে যায়, 3 জায়গাতেই লোন পেয়ার, 3টেতেই লোন পেয়ার হলে এই তো জেনন, জেননের এদিকেও লোন পেয়ার, এখানেও লোন পেয়ার, এখানেও লোন পেয়ার, ট্রাইগোনাল বেসটা টোটালটাই লোন পেয়ার। এই অবস্থায় ফ্লুরিন এবং ফ্লুরিন। তাহলে শেপ আমার কি হয়? আমরা সবাই জানি লিনিয়ার হয়।
তাহলে এখানে আমার লিনিয়ার জিওমেট্রি ম্যাচ করলো। লিনিয়ার জিওমেট্রি নয়, এটা লিনিয়ার শেপ। জিওমেট্রিটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার সবাইকে ইনক্লুড করে তুই যদি ভাবিস সেই টিবিপির আন্ডারেই পড়বে। কিন্তু শেপ পরীক্ষাতে শেপ জানতে চাইবে, পরীক্ষাতে শেপ যখন জানতে চাইবে তখন আমরা লোন পেয়ারটাকে চেপে দেবো, লোন পেয়ারটাকে চেপে ধরলে লিনিয়ার শেপ। আচ্ছা, এবার আমরা এর পরের স্টেপে যেটা করব বললাম যে আমরা অলওয়েজ এই মোমেন্টটা আমরা কি বলি মোনোভ্যালেন্ট অ্যাটম জুড়ে আছে সেগুলোই করব। I3 মাইনাস ICl2 মাইনাস এটা করে দিলে পরে করছি, কারণ তোর বইয়ের ছক অনুযায়ী মানে ছায়াপ্রকাশনী বইয়ের ছক অনুযায়ী যাচ্ছি। ওই যে I3 মাইনাস, এই যে I3 মাইনাস ClF2 মাইনাস এইগুলোকে এরা জটিল আয়নের ক্ষেত্রে লিখেছে, শেষে করে দেবো। বুঝতে পারছিস এগুলো খুব সিম্পল, জটিল কিছু না, তোর বইয়ের সেগমেন্ট অনুযায়ী যাচ্ছে। এবার নেক্সট স্টেপে আমার কি আসবে? নেক্সট স্টেপে আসবে SF6। SF6 এর জন্য খুব ভালো করেই জানিস এটা AB6L0। দেখি কি হচ্ছে হাইব্রিড অরবিটাল, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 6 আসে নাকি দেখি। তাহলে সালফারের জন্য 6টা, ফ্লুরিনের জন্য 6টা, 6 6 12, দেখ 6 আসছে। দ্যাট মিনস এটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। sp3d2 এতে লোন পেয়ার আছে 6 - 6, কোনো লোন পেয়ার নেই। 6 - 6 কোনো লোন পেয়ার নেই মানে এর শেপ হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে এটা শেপ হয়ে গেল অক্টাহেড্রাল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা জানি এটা কি শেপ, এটা হচ্ছে অক্টাহেড্রাল। OH, দিস ইজ ইয়োর অক্টাহেড্রাল বেস। নেক্সট SF6 না, SF6 হলো, SF6 এর পর আমরা করব BRF5। BRF5 এর দিকে যদি তাকাই, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে হাফ ইন্টু ব্রোমিন সেন্ট্রাল মানে 7টা, মোনোভ্যালেন্ট 5টা, 7 আর 5 12 ডিভাইডেড বাই 2 মানে 6টা। সেম স্টেরিক নাম্বার, হাইব্রিডাইজেশন মিলতে বাধ্য। sp3d2 লোন পেয়ার আসছে তোর 6 - 5, দ্যাট মিনস একটা লোন পেয়ার। sp3d2 তে একটা লোন পেয়ার বলেছি। এই অক্টাহেড্রালে যে কোনো বন্ডকে রিপ্লেস কর, কোনো যায় আসে না, সবগুলোই একই, কারণ বন্ড অ্যাঙ্গেল সমস্ত 90 ডিগ্রি। আমরা এই নিচের ফ্লোরিনটাকে রিপ্লেস করবো কারণ 2D তে বোঝাতে সুবিধা। তুই যদি বলিস স্যার কর্নারের গুলোকে রিপ্লেস করলে একই রকম তো দেখতে লাগছে না, একই রকমই দেখতে লাগছে, 2D তে আছে বলে বুঝতে পারছিস না। একই রকমই যে দেখতে লাগে VSEPR পার্ট 1 দেখবি, আমি সেখানে মলিকুলার মডেল নিয়ে এসে দেখিয়েছি যে হ্যাঁ দেখ নিচেটা রিপ্লেস না করে কর্নারগুলো থেকে তুই যদি রিপ্লেস করিস একই জিনিস আছে। চেক করে নিব এই ক্লাসটা। তাহলে এখানে কি করব? BR যেটা থাকলো নিচে লোন পেয়ার, তাহলে আমার স্কোয়ার বেসটা মেনটেন থাকছে, স্কোয়ার বেস থাকছে। অক্টাহেড্রালটা আসলে কি স্কোয়ার বেস, উপরে পিরামিড নিচে পিরামিড, রাইট? তাহলে এখানে তুই একটা পিরামিডকে কেড়ে নিলি, কারণ শেপ বলার সময় লোন পেয়ারকে আমরা ইনক্লুড করি না। তাহলে একটা পিরামিড কেড়ে নিলে একটা পিরামিড পড়ে থাকলো, তাই এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্কোয়ার পিরামিডাল, SQ লিখলাম পিরামিডাল, ঠিক আছে? এই সেগমেন্টে আমরা লাস্ট যে মোনোভ্যালেন্টের জন্য যেটা করব সেটা হচ্ছে XeF4। তাহলে জেননের থার্ড কম্পাউন্ড Xe, জেননের থার্ড কম্পাউন্ড যেটা করবো সেটা হচ্ছে XeF4। স্টার্ট। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু 8 প্লাস 4, 8 আর 4 12, তাহলে এটা 6। তাহলে কি আসবে? sp3d2, কারণ স্টেরিক নাম্বার সেম মিলতে বাধ্য। লোন পেয়ারটা চেক করতে হবে, লোন পেয়ার চেক করলে আমরা পাবো 6 - 4, দুটো লোন পেয়ার। এবং আমরা জানি এটা VSEPR এটাকে কি বলে? VSEPR এটাকে AB4L2ই বলে। উপরেরটাকে VSEPR কি বলে? AB5L1ই বলে। দেখ সব মিলছে, লোন পেয়ার 1 1, লোন পেয়ার 2 2। তাহলে কি হবে? জেনন 4 কর্নারে 4টে ফ্লুরিন তো থাকছে, ওটা তো আমার উঠছে না, উপরে নিচে দুটো সরে গেল। তাহলে লোন পেয়ার তো আমার আবার সেই মলিকুলার শেপে আমরা ইনক্লুড করি না, তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। তাহলে আশা করি VSEPR এর সাথে হাইব্রিডাইজেশন দিয়েও যে মলিকুলার শেপ কি করে বার করা যায় সেটা পারছিস। তাহলে এটা শিখছি কেন? এটা শিখছি সেন্ট্রাল অ্যাটমের কি হাইব্রিডাইজেশন সেটা বোঝানোর জন্য। তুই বলিস সেটা দিই বা কি লাভ হচ্ছে? আসলে মলিকুল কেন হচ্ছে তার একটা পুরোপুরি যুক্তিপূর্ণ তো আমাদের কাছে কোনো নলেজ বা থিওরি লাগবে। সেই যুক্তিপূর্ণ থিওরিটাই হচ্ছে আমার হাইব্রিডাইজেশন দিয়ে বিষয়টাকে এক্সপ্লেন করা। এবং হাইব্রিডাইজেশনটা হচ্ছে আমাদের মডার্ন অ্যাপ্রোচ, কারণ আমরা SPDF অরবিটাল এইসব দিয়ে বিষয়টাকে আলোচনা করছি এবং এটাই আমার কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার জাস্ট লাস্ট স্টেরিক নাম্বারটা পড়ে রয়েছে, ওখান থেকে আমরা দুটো করব। একটা হচ্ছে IF7। IF7 অলরেডি জানিস কি হওয়া উচিত? sp3d3 আসে নাকি দেখি। এবং IF7 কিন্তু AB7L0 এর আন্ডারে। AB7L0 মানে কি? 7টা সিগমা বন্ড। তাহলে 7টা সিগমা বন্ড করতে গেলে মানে VSEPR বলছে এখানে 7টা সিগমা বন্ড আছে, 7টা সিগমা বন্ড করতে গেলে 7টা হাইব্রিড অরবিটাল দরকার। দেখি 7টা হাইব্রিড অরবিটাল আসছে নাকি। আয়োডিনের 7টা আর 7টা ফ্লুরিনের 7টা, 7 আর 7 14 মানে 7। তাহলে এটা আসবে sp3d3।
দেখ 7টা হাইব্রিড অরবিটাল। লোন পেয়ার আছে নাকি চেক করি। লোন পেয়ার দেখ 7, হাইব্রিড অরবিটাল 7 মাইনাস মনোভ্যালেন্ট 7, 0, কোনো লোন পেয়ার নেই। তাহলে এখানে মলিকিউলার শেপটা কীরকম? তাহলে পেন্টাগোনাল বেসটাতে আমার 5টা ফ্লুরিন বসে গেল, উপরে নিচে ফ্লুরিন। এই কর্নারগুলোকে তুই যদি কানেক্ট করিস, পেন্টাগোনাল বেস, উপর থেকে পিরামিড এবং নিচ থেকে পিরামিড, উপর থেকে পিরামিড এবং নিচ থেকে পিরামিড, তাহলে পিবিপি পেন্টাগোনাল বাই পিরামিডাল। আমি পিবিপি লিখলাম, ঠিক আছে, পেন্টাগোনাল বাই পিরামিডাল, অত বড় ওয়ার্ডটা লিখতে পারছি না। আর জেননের এবার আমরা করবো XeF6। তাহলে জেননের মোনোভ্যালেন্ট আমরা 3টে করে ফেললাম। জেননের এরপরে আছে শুধু বাইভ্যালেন্ট অক্সিজেন দিয়ে XeO3 XeO4, আর অক্সিজেন আর ফ্লুরিন মিক্স করে 2টো কম্পাউন্ড আছে। মানে জেননের এই 3টে হলো, এছাড়াও জেননের আরও 4টে আছে, মানে টোটাল 7টা আছে। আর জেননগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন করে, তাই জেননগুলো স্টার। আচ্ছা, এখানে দেখি ডিস্টর্টেড অক্টাহেড্রাল আসছে নাকি। তাহলে হাইব্রিড অরবিটাল আছে হাফ ইন্টু জেননের জন্য 8টা, 8 আর 6 14, মানে সেই 7, কারণ স্টেডিক নাম্বার ম্যাচ করছে। এটা AB7L0, এটা হচ্ছে AB6L1, এটা হচ্ছে AB6L1। স্টেডিক নাম্বার ম্যাচ করলে হাইব্রিডাইজেশনটাও ম্যাচ করবে। sp3d3 ম্যাচ করেছে। তাহলে এখানে নাম্বার অফ লোন পেয়ার যদি বার করি 7 - 6, মানে একটা লোন পেয়ার আছে। তাহলে এখানে আমি যদি এই বন্ডটাকে রিপ্লেস করে দিই, তাহলে কীরকম হবে? এই কর্নারগুলোতে তো থাকছে, এই বরাবর একটা লোন পেয়ার বসে যাচ্ছে উপরে নিচে। তাহলে আবার লোন পেয়ারকে আমি জিওমেট্রিতে ইনক্লুড করি না। তাহলে এই কর্নারগুলো কানেক্ট করে দিলে দেখ কি হচ্ছে, পেন্টাগোনাল বেসটা চলে যাচ্ছে, শুধু স্কোয়ার বেস থাকছে। স্কোয়ার বেস, উপরে পিরামিড নিচে পিরামিড। এটাকে আমরা বলতে পারি অক্টাহেড্রাল। শুধুমাত্র এটাকে আমরা অক্টাহেড্রাল বলবো না, কারণ এই লোন পেয়ারটাই বন্ড পেয়ারগুলোর সাথে রিপালশন করছে। তাহলে যার জন্য এটাকে আমরা বলবো ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে। সো আমরা এটাকে বলবো ডিস্টর্টেড অক্টাহেড্রাল। তাহলে মোনোভ্যালেন্ট আমি অনেকগুলো আলোচনা করলাম। এখানে 1 2 1 2 3 4, এই পেজে উপরে একটা আছে 5 6 7 8 9 10 11, উপরে একটা আছে 12 13 14, 14টা মোনোভ্যালেন্ট কম্পাউন্ড আমি আলোচনা করলাম, ঠিক আছে, শুধু মোনোভ্যালেন্ট। এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইভ্যালেন্টগুলোকে নিয়ে আলোচনা করবো, এবং প্রবলেমটা কোথায় ডাইভ্যালেন্টের ক্ষেত্রে, এবং ডাইভ্যালেন্টে VSEPR দিয়ে করতে গেলে আমরা কোন প্রবলেমে পড়ি সেটা নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। যেটা নিয়ে আলোচনা করবো, প্রথমে SO2 করবো, ঠিক আছে। SO2 আমরা হাইব্রিড অরবিটাল দিয়ে বার করার চেষ্টা করি। যখনই দেখবি, আমি একটা টিপস দিই আগেই, যখনই দেখবি এন্ট্রান্স এক্সামের জন্য বলছি, তোকে যদি পরীক্ষাতে বলে এটা VSEPR দিয়ে করো, তোর কাছে তো কোনো উপায় থাকলো না, VSEPR দিয়েই করতে হবে। যদি বলে এর হাইব্রিডাইজেশন দিয়ে শেপ বলো, হাইব্রিডাইজেশন দিয়ে করতে হবে, তখন তো কোনো উপায় নেই, কিছু বলে দিলে। আর যদি শেপ বার করতে বলে, তখন তো তোর কাছে অপশন আছে VSEPR দিয়ে করবি না VBT দিয়ে করবি, এবং এন্ট্রান্স এক্সামেও তো তোকে যা শেপ বার করতে বলবে, সো তখন তোর কাছে অপশন থাকছে VSEPR করবি না VBT। তাহলে যখনই দেখবি অক্সিজেন সেন্ট্রাল নয়, অক্সিজেন টার্মিনাল, তাহলে অক্সিজেনকে যখনই দেখবি টার্মিনাল, তখনই সতর্ক হয়ে যাবি এবং সেই মোমেন্টে ওটাকে VSEPR দিয়ে করার চেষ্টা করবি না, হাইব্রিডাইজেশন দিয়ে করবি। অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্টার এবং নির্ভুলভাবে বেরোবে। VSEPR দিয়ে করতে গেলে পাই বন্ডের হিসাবটাকে তুই রাখতে পারবি না, বা জানলে রাখবি, যদি ওই মোমেন্টে মিস হয়ে যায় মলিকুলার শেপ কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সো অক্সিজেন যখন টার্মিনাল, অক্সিজেন সেন্ট্রাল নয়, অক্সিজেন সেন্ট্রাল থাকায় বলছি না, অক্সিজেন যখন টার্মিনালি বসছে, যেমন SO2, এখানে অক্সিজেন টার্মিনাল, কারণ সালফার সেন্ট্রাল, তখন কিন্তু VSEPR দিয়ে করতে গেলে চাপে পড়বি, তখন আমরা VBT হাইব্রিডাইজেশন দিয়ে করবো। তাহলে এখানে হাইব্রিডাইজেশন সালফারের জন্য বেরোবে সেন্ট্রাল অ্যাটমের হাফ ইন্টু সালফারের জন্য 6, অক্সিজেনের জন্য বা 6 দিয়ে 12 করে দিস না, ওটা ডাইভ্যালেন্ট, ঠিক আছে, 6। তাহলে ওর ফর্মুলা কি ছিল? H + X মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন X। তাহলে ডাইভ্যালেন্টের এখানে কোনো জায়গা আছে? ডাইভ্যালেন্টের মেন জায়গাতে কিছু জায়গায় নেই, টোটাল SO2টা নিউট্রাল, তাহলে এখানেও আমার কিছু জায়গায় নেই, তাহলে শুধু 6, গল্প শেষ। তাহলে এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কত বেরিয়ে আসছে এখান থেকে? নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 3। 3 মানে হাইব্রিডাইজেশন হবে3 লিখে ফেলছি, sp2। এবং এটা তুই দেখতে পাবি VSEPR দিয়ে করলে এটা AB2L1 এর মধ্যেই পড়বে, এটা কোনো করাইনি, এটা আমি নিচে এক্সপ্লেন করবো। VSEPR দিয়ে কি সমস্যা, পাই বন্ডের কি প্রবলেম আলোচনা করব। এখানে লোন পেয়ারটা বার করে নিই, হাইব্রিডাইজেশন দিয়ে বার করতে কোনো সমস্যা হবে না, টুক করে বেরিয়ে যাবে। 3 - 1 3 - 1 কেন লিখলাম, সরি, -2, ডাইভ্যালেন্ট মাইনাস হয়ে যাবে, মোনোভ্যালেন্ট কিছু নেই। তাহলে একটা লোন পেয়ার sp2 মানে আমরা কি জানি, sp2 হাইব্রিডাইজেশন মানে আমার শেপটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, এরকম করে, রাইট। এটা কি হয়েছে? sp2 ট্রাইগোনাল প্ল্যানার, sp2 জিওমেট্রিতে মানে ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রিতে একটা লোন পেয়ার, ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রিতে তুই যদি একটা লোন পেয়ার বসিয়ে দিস, তাহলে লোন পেয়ারটা আছে, লোন পেয়ার ছাড়া আমাদের ভাবতে হয়, তো লোন পেয়ার ছাড়া তুই যেটা ভাবলে সেই দেখ বেন্ড শেপ আর ভি শেপ, মানে SO2 এর মলিকিউলটা শেপ কি? SO2 মলিকিউলার শেপ হচ্ছে বেন্ড শেপ অর ভি শেপড।
হুস হলো ব্যাপারটা দেখ কত সহজে তুই বলে ফেললি SO2 ইজ বেন্ড শেপ আর ভি শেপ। SO2 এর শেপ নিয়ে এবার কিরকম দেখতে হবে সেটা আমি সাইডে লিখছি। এটা হচ্ছে বেন্ড শেপ বা ভি শেপ। তোর পরীক্ষাতে শেপ জানতে চাইছে, তুই শেপ করে দিলি হাইব্রিডাইজেশন দিয়ে। এবার যখন এই মলিকিউলটা তুই VSEPR অ্যাপ্রোচ করতে যাবি তখন কি লিখবি? সালফারের জন্য 6টা জানিস, আর তুই জানিস অক্সিজেন ডাইভ্যালেন্ট। হ্যালোজেনের জন্য কি লিখতি? যতগুলো হ্যালোজেন টার্মিনাল ততগুলো একটা একটা করে ইলেকট্রন। এখানে অক্সিজেনকে তুই জানিস ডাইভ্যালেন্ট, তাহলে তুই লিখবি দুটো অক্সিজেন 2 করে 4টে ইলেকট্রন দিয়েছে, কারণ অক্সিজেন অক্টেট ফিল আপ করার জন্য 2টো ইলেকট্রনকে বন্ডিং এ টেক পার্ট করায়, কারণ অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6টা, আর 2টো ইলেকট্রন চাই। তাহলে 2টো ইলেকট্রন চাই বলেও কি করবে? 2টো ইলেকট্রন চাই বলে কি করবে? 2 4টে ইলেকট্রন দিল, তাহলে 6 আর 4 তুই করবি 10 মানে তুই লিখবি 5টা ইলেকট্রন পেয়ার। এবার হিসাব মেলাতে পারবি না 5টা ইলেকট্রন পেয়ার, এবার তুই কটা বন্ড পেয়ার কটা লোন পেয়ার তুই হিসাবে মেলাতে পারবি না। এবার তুই যদি ভাবিস অক্সিজেনগুলো ডবল বন্ড করেছে, প্রতিটা অক্সিজেনই ডবল বন্ড করেছে, তাহলে প্রতিটা অক্সিজেনই যদি ডবল বন্ড করে তাহলে তুই ভাববি আচ্ছা প্রতিটা অক্সিজেনই ডবল বন্ড করেছে, তাহলে টোটাল একটা অক্সিজেন ডবল বন্ড আর একটা অক্সিজেন ডবল বন্ড, তাহলে 4টে বন্ড, তাহলে 4টে বন্ড পেয়ার আছে তোর কাছে। আর তুই ভাববি তাহলে একটা লোন পেয়ার, তাহলে 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলো তো AB4L1 হয় সিসো। সিসোতে তো আসলে ওটা AB4L1, ওখানে সিসো হতে গেলে তো 4টে আলাদা আলাদা অ্যাটম লাগবে টার্মিনালে 2টো অ্যাটম মিলে সিসো করবে কি করে? আসলে গল্পটা হচ্ছে এখানে এই 4টে বন্ড পেয়ারের মধ্যে আসলে 2টো সিগমা আর 2টো পাই, ঠিক আছে? আর এক পিস যে লোন পেয়ার সেটা থাকছে। আশা করি বুঝতে পারছিস, ঠিকই ধরেছিস। প্রতিটা অক্সিজেন ডবল বন্ড করছে, প্রতিটা অক্সিজেন ডবল বন্ড মানে টোটাল 4টে বন্ড পেয়ার। একটা অক্সিজেন 2টো বন্ড পেয়ার খাচ্ছে, আর একটা অক্সিজেন আরো 2টো বন্ড পেয়ার খাচ্ছে, 4টে বন্ড পেয়ার অক্সিজেন তো ডবল বন্ড করছে। আর আগের দিন কি শিখলাম? সিগমা বন্ড পাই বন্ডের ক্ষেত্রে ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। যে বুঝতে পারছিস না হাইব্রিডাইজেশন পার্ট 1 দেখবি, তাহলে বুঝে যাবি ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। তাহলে 4টে বন্ড পেয়ারের মধ্যে তাহলে 2টো সিগমা 2টো পাই আছে। আর আমরা কি জানি? পাই বন্ডের মলিকিউলার জিওমেট্রিতে কোনো কন্ট্রিবিউশন নেই। পাই বন্ডের মলিকিউলার জিওমেট্রিতে কোনো কন্ট্রিবিউশন নেই। লাল কালি দিয়ে কাটি দ্বারা পাই বন্ডের মলিকিউলার জিওমেট্রিতে কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে এই দুটো বন্ড পেয়ারকে তোকে ড্রপ করে দিতে হবে, VSEPR এর ক্যালকুলেশনে ধরলেই হবে না। তাহলে VSEPR এর ক্যালকুলেশনে তুই যদি না ধরিস তাহলে তোর কাছে আলটিমেটলি দাঁড়িয়ে গেল 2টো সিগমা, যেটা তাহলে মলিকিউলার শেপের জন্য কোন দুটো দায়ী? 2টো সিগমা আর একটা লোন পেয়ার। তাহলে 2টো সিগমা মানে তো সিগমা বন্ড মানে কোভ্যালেন্ট বন্ড, তাহলে বেসিক্যালি 2টো বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তাহলে পায়ের যে 2টো বন্ড পেয়ার, পাই বন্ডটা তৈরি করতে যে 2টো বন্ড পেয়ার যাচ্ছে ওই 2টো বন্ড পেয়ারকে তোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখ AB2L1 মানে স্টেরিক নাম্বার 3 এর আন্ডারে। স্টেরিক নাম্বার 3 মানে আমরা জানি ট্রাইগোনাল প্ল্যানার হয়, ট্রাইগোনাল প্ল্যানারে একটা লোন পেয়ার মানে সেই বেন্ড শেপ বা ভি শেপ। এই হচ্ছে ডবল বন্ডেড কম্পাউন্ডগুলো করতে গিয়ে আমি এই রেস্ট্রিকশনে পড়েছিলাম আগের দিন। এবার আমি যদি VSEPR এর এইখানে যাই, VSEPR এর নোটটাতে আমাকে যদি আরেকবার যেতে হবে। আচ্ছা যাই হোক, আমি আসছি VSEPR এর নোটটাতে। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে যদি SO2 থাকে, SO2টা তো আমি করলাম, SO3টা দেখ এখানে করেছে সাইডে। SO3টা করলে সালফারের জন্য 6টা, বাকি কিছুই নেই, তাহলে 3। তাহলে এখানে sp2 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার 1 করলে দেখ কোনো লোন পেয়ারই নেই, কারণ 3 - 3 হয়ে 0। তো 3 - 3 হয়ে যদি 0 হয়, লোন পেয়ার না থাকে, তাহলে sp3 হলে কি হবে? ত্রিকোণীয় সমতলীয় হবে, বেরিয়ে গেল। বাকি তুই সেম ওয়েতে CO2 বার করতে পারবি, CS2 বার করতে পারবি, XCO3টা আমি এখনই করবো। CO2টা লিনিয়ার হবে, বুঝতে পারছিস তো? CO2 লিনিয়ার হবে কি করে? কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। হাইব্রিডাইজেশন আসবে sp হলে আমরা জানি লিনিয়ার হয়। লোন পেয়ার এবার কি হবে? লোন পেয়ার হচ্ছে কার্বনের জন্য হাইব্রিড বেরোলো 2, বাইভ্যালেন্ট হচ্ছে 2 - 2 হচ্ছে 0, তাহলে sp হাইব্রিডাইজেশন কার্বনটা, তাহলে কার্বনের sp হাইব্রিডাইজেশন হলে লিনিয়ার হবে, তাহলে CO2 মলিকিউল ইজ লিনিয়ার। XCO3টা আমার করানো দরকার, আমি তাই XCO3টা করিয়ে দিয়ে SO2টাই যাচ্ছে, ঠিক আছে? ডাইভ্যালেন্টটা সেরে নিয়ে যাচ্ছে। তাহলে XCO3টা আমার করানো দরকার। তাহলে বুঝতে পারছিস কেন আমি ডবল বন্ডের সিস্টেম থাকলে পাই বন্ডের কথাটা বলবো না। এবার যদি তোকে SO2 মলিকিউলটা বা SO3 মলিকিউলটা VSEPR দিয়ে বলতে বলে, তাহলে কিভাবে অ্যান্সার লিখবো? ছায়াপ্রকাশনীতে কিভাবে লিখেছে দেখ, পাই বন্ডটা লিখে দিয়েছে ডাইরেক্ট, তোর বইয়ে ডাইরেক্ট লিখে দিয়েছে ওখানে পাই বন্ড আছে, পাই বন্ডটাকে আমরা ধরবো না। এবার তোকে তো বুঝতে হবে রে বাবা পাই বন্ডটা আছে কি নেই। তাই যখন এন্ট্রান্স এক্সামে যাবি এত ঝামেলাতেই যাবি না, দেখলি তো হাইব্রিডাইজেশন দিয়ে বার করলে টুক করে বেরিয়ে যাচ্ছে, কোনো অ্যান্সার ভুল হওয়ার জায়গায় নেই। তাই এন্ট্রান্স এক্সামে করার সময় হাইব্রিডাইজেশন দিয়ে করে দিবি যখন দেখবি অক্সিজেন ইজ আ টার্মিনাল অ্যাটম। তাহলে আমার জেনোনের গুলো করানো দরকার, আমি জেনোনের গুলো আগে করছি। XCO3, তাহলে XCO3 যদি করিস তাহলে হাইব্রিড অরবিটাল কি আসবে? 1/2 × 8, আর কিছুই আসবে না। তাহলে এখান থেকে বেরোবে 4 মানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। লোন পেয়ার আছে নাকি চেক করতে হবে না, লোন পেয়ার হচ্ছে 4 - ডাইভ্যালেন্টে 3টে, তাহলে একটা sp3 টেট্রাহেড্রালে একটা লোন পেয়ার মানে এই দিকে ডবল বন্ডেড অক্সিজেন, এইভাবে ডবল বন্ডেড অক্সিজেন, আর এই দিকে ডবল বন্ডেড অক্সিজেন, আর এই যে লোন পেয়ার,
এবার তুই যখনই বেসিক্যালি তুই যখনই XCO3 VSE পেয়ার করবি, VSE পেয়ার করলে কি হবে, তুই এখানে দুটো দেখ, এখানে দুটো বন্ড, তাহলে টোটাল 6টা বন্ড আছে। তো দুটো করে তো 6টা বন্ড, রাইট? 6টা বন্ড মানে 6টা ইলেকট্রন পেয়ার আসবে। VSE পেয়ার করবি আর লোন পেয়ারে আসবে একটা লোন পেয়ার, তাহলে SAB6L1 হয়ে যাচ্ছে। এবার প্রবলেমটা কোথায়, এই 6টা বন্ডের মধ্যে তো 3টে সিগমা 3টে পাই, তাহলে 6টা বন্ডের মধ্যে তো 3টে সিগমা আর 3টে পাই, এই 6টা বন্ড পেয়ার মানে 6টা ইলেকট্রন পেয়ার লিখেছি, সরি, এই 6টা বন্ড পেয়ারের মধ্যে তো 3টে সিগমা 3টে পাই। দেখ সিগমা পাই, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এই পাই বন্ডটা তো আবার কন্ট্রিবিউশনে যাবে না, তাহলে এই 3টে সিগমা মানে তোর আসলে এই 3টে সিগমার যে বন্ড পেয়ার সেইটাই তোর মলিকুলার জিওমেট্রিতে কন্ট্রিবিউট করে, পাই বন্ড কোনো কন্ট্রিবিউশন করে না, ঠিক আছে? কারণ পাই বন্ড কি, পাই বন্ডের কোনো ডিরেকশনাল প্রপার্টি নয়, আগে সিগমা বন্ডটা তৈরি হয়েছে, সিগমা বন্ডটা তৈরি হয়ে মলিকুলের যা বন্ড মানে সেফ হওয়ার হয়ে গেছে, এবারে তাদের প্যারালাল পি অরবিটাল আছে সিঙ্গেল ফিল্ড অবস্থায়, তারা নিজেদের মধ্যে সাইড অন করে মলিকুলটা বানিয়ে ফেলেছে, এই হচ্ছে ব্যাপার। তাই পাই বন্ডের কোনো কন্ট্রিবিউশন নেই মলিকুলার শেপে। তাই আসলে এই তিনটে যে রয়েছে তার মধ্যে 3টে পাই, ওই 3টে পাইয়ের ইলেকট্রন পেয়ারকে থেকে ড্রপ করে সেই AB3L1 হবে। AB3L1 মানে অ্যামোনিয়ার মতনই, AB3L1 অ্যামোনিয়ার মতো, মানে দেখ পিরামিডাল এসেছে, ঠিক আছে? তাহলে এটা শেপ কি হলো, XCO3 পায়রা মিডাল বা পিরামিডাল, আর একটা করে দিই XCO4, এগুলো সব স্টার, হ্যাঁ, জেননের কম্পাউন্ডগুলো সব স্টার। তাহলে XCO4 কি হবে, XCO4 একবারে sp3 হয়ে যাবে, মানে টেট্রাহেড্রালি হয়ে যাবে। হাফ ইন্টু এখানেও সেই শুধু 8 মানে 4, শুধু 4 মানে sp3। লোন পেয়ার কিছু আছে, লোন পেয়ার দেখি 4 - 4 0, কোনো লোন পেয়ার নেই, তাহলে XCO3 হচ্ছে, দিস ইজ ইওর XCO4। টেট্রাহেড্রালি যেরকম হয় সেরকম করেই আছে, আশা করি বুঝতে পেরেছিস। এবার আমি একটু পুরোনো নোটে একবার যাই, ওই আগের পেজের যে SO2 মলিকুলটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে সিগমা বন্ড পাই বন্ড, তাহলে পরীক্ষাতে VSE পরীক্ষা মানে স্কুলের পরীক্ষায় সামনে আসছে, স্কুলের পরীক্ষাতে যদি আমাদের SO2 মলিকুলটা VSE দিয়ে করতে বলে তখন কিভাবে আনসার লিখবো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি একবার ওই নোটটাকে আমাকে একটু খুঁজে নিতে দে, একটু টাইম দে আমাকে 2 মিনিট। জিমেলের মধ্যে আছে তো, একটু জিমেলটা লোড হোক, আমি তারপরে দেখছি। 2-4 দিন আগে আমি মেল করেছিলাম, আহা, ইমেলটা লোড হোক আরেকবার, 1 সেকেন্ড। সার্চ হলো না, এবার হবে। ক্লাস 4 এটা দ্বারা লোড হয়ে যাক, এটা লোড হোক একটু দ্বারা। তাহলে SO2 মলিকিউলকে এখানে দেখি কিভাবে এরা আলোচনা করেছে, তাহলেই বুঝতে পারবে SO2 কোথায়, SO2 এই নাইট্রোজেন কোথায়, দেখ SO2, ঠিক আছে? এই যে SO2। সালফার ডাইঅক্সাইডকে নিয়ে কি আলোচনা করেছে আমরা একটু দেখি, একটু জুম ইন করি, আমাদের এইটুকুই তো লাগবে। তাহলে সালফার ডাইঅক্সাইডকে নিয়ে কি আলোচনা করেছে, কিভাবে পরীক্ষাতে অ্যান্সার লিখবো যদি সালফার ডাইঅক্সাইড ফার্দার পরীক্ষাতে এলে কিভাবে আলোচনা করবো। দেখ SO2 মলিকিউলের জন্য বলেছে, SO2 মলিকিউল অণুর S পরমাণুর যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন জোড় আছে, ঠিক আছে? 3টি ইলেকট্রন জোড় আছে। S পরমাণুর 6টি যোজক ইলেকট্রন জানি, কারণ সালফার থেকে 6টা, প্লাস তুই অক্সিজেনকে ডাইভ্যালেন্ট যদি ধরতিস, দুটো অক্সিজেনের দুটো করে 4টে টোটাল ইলেকট্রন তুই ধরতি, কিন্তু ঘটনাটা তো আসলে তা নয়। এবার তুই যদি এটা স্পেসিফিক্যালি না জানিস কি করে করবি, এইটা হচ্ছে ব্যাপার। VSE করার ক্ষেত্রে তুই যদি স্পেসিফিক্যালি না জানিস যে একটা অক্সিজেন ডবল বন্ডেড আর একটা অক্সিজেন কোঅর্ডিনেটেড, তাহলে তুই সেটা বলবি কোঅর্ডিনেট কি বলবি, তীর চিহ্ন দিয়ে। তাহলে VSE দিয়ে এই টাইপের মলিকিউলের শেপ বলাটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তুই এক্স্যাক্টলি যদি না জানিস কোনটা ডবল বন্ডেড, কোনটা এরকম ডেটিভ বন্ড আছে, কোনটা অক্সিজেনের মধ্যে নেগেটিভ আছে, কি আছে না আছে, যদি না বুঝিস কি করে হবে। সেই জন্য তুই নির্ভুলভাবে এই অক্সিজেন যখন টার্মিনালে থাকবে, মানে অক্সিজেন যখন সালফারের রেসপেক্টে অক্সিজেন টার্মিনাল, তখন মানে অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম নয় সোজা হিসাব, তখন ওই হাইব্রিডাইজেশন দিয়ে করলে মলিকুলার শেপটা তুই সহজেই বলে দিবি। তাহলে এটা করার ক্ষেত্রে তোকে কি করে লিখতে হবে, দুটো আলাদা আলাদা ধরনের অক্সিজেন। সালফারের জন্য তুই লিখবি 6, যে অক্সিজেনটা দ্বিবন্ধন দিয়ে যুক্ত সেই পার্টিকুলার অক্সিজেনের জন্য লিখবি 2টো ইলেকট্রন। তাহলে দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন 2টো ইলেকট্রন দিয়েছে, কারণ 2টো বন্ড করেছে, কারণ অক্সিজেন ডাইভ্যালেন্ট। তুই কি করে জানবি এই যে একটা অক্সিজেন অসমযোজী, তাহলে সেই অসমযোজী ইলেকট্রন, যে অসমযোজী বন্ধন মানে কি, ডোনার টু অ্যাকসেপ্টর ইলেকট্রন ডোনেট হয়,
এই ডোনার টু অ্যাকসেপ্টর কি হয়েছে, সালফার নিজের ভ্যালেন্স ইলেকট্রনটা অক্সিজেনের দিকে পুশ করেছে, অক্সিজেন কি কোনো ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে নিচে কোঅর্ডিনেটেড যে অক্সিজেনটা, কোঅর্ডিনেটেড অক্সিজেনটা কোনো ইলেকট্রনই দেয়নি, তাহলে 6 আর 2 8 বেরিয়ে এসেছে এখানে, ঠিক আছে, 6 আর 2 8 বেরিয়ে এসেছে, তো গন্ডগোলটা এখানেও আছে, 6 আর 2 8 বেরিয়ে এসেছে, তো 8 মানে 4টি ইলেকট্রন পেয়ার, তো 4টি ইলেকট্রন পেয়ার হলে কি করা হবে, 4টে ইলেকট্রন পেয়ার, তো 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে ঘটনাটা আবার দেখ, তাহলে সেই 8টা ইলেকট্রন মানে 4টে ইলেকট্রন পেয়ার, বেশ 4টে ইলেকট্রন জোড়। এবার এখানে তো অক্সিজেন আবার ডবল বন্ড আছে, অক্সিজেন ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এবার একটা এই ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর কোঅর্ডিনেটেড বন্ড একটা সিগমা বন্ড, তাহলে এখানে টোটাল সিগমা বন্ড কটা আছে, দুটো সিগমা বন্ড আছে, পাই বন্ড কটা আছে, একটা পাই বন্ড আছে, তাহলে 4টে ইলেকট্রন জোড়ের মধ্যে দুটো সিগমা ইলেকট্রন জোড় একটা পাই ইলেকট্রন জোড়, তাহলে 3টে ইলেকট্রন জোড় বেরিয়ে গেল। আরো একটা যে ইলেকট্রন পড়ে রয়েছে, সরি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের তলায় আন্ডারলাইন করেছি, আর একটা পাই ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে একটা সিগমা দুটো সিগমা বন্ডে বেরোলো, একটা পাই বন্ডে বেরোলো, তাহলে 3টে ইলেকট্রন জোড় বেরিয়ে গেল। তো 4 নম্বর যে ইলেকট্রন জোড়টা পড়ে রয়েছে তাহলে সেটা অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ার, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তোকে পাই বন্ড আবার মলিকুলার জিওমেট্রিতে কোনো কন্ট্রিবিউশন করে না, তাহলে কন্ট্রিবিউট করার মতো তোর কাছে ইলেকট্রন জোড় কটা, দুটো, সেটা হচ্ছে সিগমা, ওই দুটোই বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, তাহলে এটা Ab2L1 এর মধ্যে পড়ছে, আর Ab2L1 হয়ে গেলেই অ্যাঙ্গুলার শেপ হয়ে যাবে। তাহলে এস পরমাণু একটি সমবাহু ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং 3টি ইলেকট্রন জোড় ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুতে বর্তমান থেকে নিজেদের বিকর্ষ সমন্বয় করবে। যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে এই রিপালশন এইসব ব্যাপারগুলোর কথা বলেছে, বন্ধনটা 120 ডিগ্রি থেকে সংকুচিত হয়ে 109 ডিগ্রি 5 মিনিট 119 ডিগ্রি 19.5 ডিগ্রিতে নেমে আসে। SO2 মলিকিউলের জ্যামিতিক আকৃতি হবে কৌণিক বা অ্যাঙ্গুলার। তাহলে এই পার্টিকুলার SO2 এই টাইপের মলিকিউলগুলোকে এক্সপ্লেন করতে গেলে দেখেছিস প্রবলেমটা কোথায়, আমি যেটা বলছিলাম আগের দিন কেন বলিনি, এই পাই বন্ডের বিষয়টা না বুঝলে কিন্তু বুঝতে খুব অসুবিধা। তাহলে এই পার্টিকুলার SO2 NO2 তোর ছায়া প্রকাশনীর বইয়ে যে কটা এরকম স্পেশাল মলিকিউল দিয়েছে সে কটা স্পেশাল মলিকিউলকে একটু ভালো করে দেখে যাবি। এবার যদি পরীক্ষাতে এরকম টাইপের মলিকিউল পড়ে স্যার কি করে অ্যান্সার করব, কোনো চিন্তা নেই, কি বললাম, পরীক্ষাতে পড়লেই তুই কি লাগাবি, হাইব্রিডাইজেশন। দেখ হাইব্রিডাইজেশন ইউজ করে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 3, একটা লোন পেয়ার, তাহলে ট্রাইগোনাল প্ল্যানারে একটা লোন পেয়ার মানে ভি শেপ দেখ, বা অ্যাঙ্গুলার একেবারে বেরিয়ে গেছিল। কিন্তু এরকম হাইব্রিডাইজেশন এসব করে করতে গেলে গন্ডগোল। দেখ এইখানটা আমি যখন তোকে বুঝিয়েছিলাম এখানে গন্ডগোলটা কি হয়েছে, SO2 এর ক্ষেত্রে আমরা এই যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা দেখ হতেই পারে, তুই দুটো অক্সিজেনকে দুটোকেই ডাইভ্যালেন্ট বলে হয়েছিস, তাহলে দুটো অক্সিজেন দুটো করে 4টে দিয়েছে, তাই দুটো পাই বন্ড। তো আদতে ঘটনাটা কি, আদতে ঘটনাটা হচ্ছে একটা সালফার 6টা দিচ্ছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, একটা সালফার 6টা দিচ্ছে, ডাইভ্যালেন্ট অক্সিজেনটা দুটো দিচ্ছে, আর কোঅর্ডিনেটেড অক্সিজেনটা কিছুই দিচ্ছে না, 8টা, এই হচ্ছে ব্যাপার। তাহলে সালফার ওই শেপটাই কর্নারে ড্র করব, তাহলে সালফার এখানে একটা লোন পেয়ার, একটা অক্সিজেন কোঅর্ডিনেটেড বন্ডের আর একটা ডবল বন্ডেড। প্রবলেমটা এইখানে কোঅর্ডিনেটেড অক্সিজেনটা কোনো ইলেকট্রনই দেয়নি, আর এই ডবল বন্ডের যে সিস্টেমটা রয়েছে এইখানে একটা সিগমা আর এখানে একটা পাই বন্ড তো আবার মলিকিউলের শেপে কন্ট্রিবিউট করে না, দিস ইজ ইওর সিগমা, তাহলে দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তাহলে এটা চলে আসছে দুটো বন্ড পেয়ার Ab2L1 এর আন্ডারে Ab2L1 মানে আমার ভি শেপ, তাহলে VC পেয়ার দিয়ে এই মলিকিউলগুলোকে করা প্রবলেমেটিক। তাই এই প্রবলেমেটিক মলিকিউলগুলোকে কি দিয়ে বার করবি, হাইব্রিডাইজেশন দিয়ে বার করবি, বিনা প্রবলেম ছাড়া হয়ে যাবে। এবার আমার এখানে যে কথাটা বলার এবার আমার যে কথাটা বলার, আগের দিন যে মলিকিউলগুলোকে আমি মার্ক করিনি, আগের দিন যে মলিকিউলগুলোকে মার্ক করিসনি, এই মার্ক করে দিইনি এই কারণে, SO2টা একটা ইম্পর্টেন্ট মলিকিউলের মধ্যে পড়বে। SO2 ইম্পর্টেন্ট মলিকিউল হলো, SO2 ইম্পর্টেন্ট মলিকিউল হওয়ার পর SO2 ইম্পর্টেন্ট মলিকিউলের পর এই NO3- আমি আরেকটা জায়গাতে দেখাবো, NO3- খুব ইম্পর্টেন্ট, WBJE তে প্রচুর বার পড়ে, WBJE তে প্রচুর বার পড়ে এই NO3- আছে, এর আরো কিছু সাঙ্গপাঙ্গ আছে সেগুলো পড়ে, ওই নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কিছু কম্পাউন্ড আছে 4টে, ওই 4টেকে ঘুরিয়ে ফিরিয়ে WBJE খুব কোশ্চেন করে। NO3- এবার তাহলে NO3- ভালো করে বুঝতে পারবি, NO3- এই যে অ্যাসিটিলিন, হাইড্রোজেন সায়ানাইড, কার্বন ডাইসালফাইডটা তো কোনো ব্যাপার নাই, কারণ কার্বন ডাই অক্সাইডটা আগের দিন বলিনি, আগের দিন কার্বন ডাই অক্সাইডটা বলিনি, আজকে কার্বন ডাই অক্সাইড, তুই কার্বন ডাই অক্সাইডের প্রবলেম কোথায়, কার্বনের সাথে দুটো অক্সিজেন এরকম ব্যাপার, কার্বনের সাথে ডবল বন্ডেড এই অক্সিজেন, আবার এই ডবল বন্ডেড এই অক্সিজেন, তাহলে তুই হিসাব করতে গেলে হয়ে যাবে কার্বনের 4টে, ডবল বন্ডেড যে দুটো অক্সিজেন তারা দুটো 4টে, তাহলে 4 আর 4 8, 8টা ইলেকট্রন পেয়ার মানে 8টা ইলেকট্রন মানে 4টে ইলেকট্রন পেয়ার। এই 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে তুই দেখ সিগমা, দুটো সিগমা আর দুটো পাই, তাহলে 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে ঘটনাটা ঘটেছে দুটো সিগমাতে আর দুটো পায়ে। এই পাই ইলেকট্রন জোড়কে তো ধরবই না, তাহলে তোর কাছে রয়েছে কি শুধুমাত্র দুটো সিগমা ইলেকট্রন জোড়, শুধু দুটো সিগমা ইলেকট্রন জোড় হলে কি হবে, দুটো শুধু ইলেকট্রন জোড় সিগমা ইলেকট্রন জোড় মানে Ab2L0 এর আন্ডারে হবে। Ab2L0 হলে মলিকিউলার শেপ কি হয়, লিনিয়ার হয়, এবং CO2 ইজ লিনিয়ার, কারণ পাই বন্ডকে ধরলে হবে না, তাই এই মলিকিউলগুলোকে আগের দিন স্কিপ করেছিলাম। আশা করি বুঝতে পারছিস কেন স্কিপ করেছি। এখন যেহেতু পাই বন্ডের এবং হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা ভালো করে শিখেছিস,
এই মলিকিউলগুলোকে করবি। CO2, এখানে CH2 একই, কার্বন ডাইসালফাইড একই রকম আসবে লিনিয়ার, হাইড্রোজেন সায়ানাইড, অ্যাসিটিলিন, এই এবং অ্যাসিটিলিন তো আগের দিন দেখালাম, এখানে কার্বনের অ্যাসিটিলিন, এই যে অ্যাসিটিলিন ইন দ্য সেন্স CA কার্বন ট্রিপল বন্ড কার্বন 2 হাইড্রোজেন, আগের দিনে যে করালাম হাইব্রিডাইজেশন ক্লাস 1 দেখবি। এবার বাকি তো এরকম করে চলছে, এরকম করে NH4+, এরকম করে বাকি মলিকিউলগুলো এবার করতে পারবি। ঠিক আছে, এই মলিকিউলগুলোকে আগের দিন আমি স্কিপ করে গেছিলাম। এই কারণে স্কিপ করে গেছিলাম, কেন করে গেছিলাম আশা করি বুঝতে পারছিস। বেশ, এবার বোর্ডে যাই। হ্যাঁ, এইগুলো হলো। তাহলে আমরা ডাইভ্যালেন্টগুলোকে নিয়ে আলোচনা করলাম, জেননের এই দুটোকে নিয়ে আলোচনা করলাম। এবার আমাদের আবার আলোচনা করতে হবে ডাইভ্যালেন্ট এবং মোনোভ্যালেন্ট মিক্স হয়ে আছে যে কম্পাউন্ডগুলো, মানে আমাদের ক্যাটাগরি 3-তে আমরা যাব। ক্যাটাগরি 3-তে আমরা যাই। ক্যাটাগরি 3-তে আমরা দাঁড়া ক্যাটাগরি 3-তে আমরা কিছু মলিকিউল দেখি যেখানে ডাইভ্যালেন্ট এবং মোনোভ্যালেন্ট মিক্স হয়ে রয়েছে। আমরা সেই টাইপের মলিকিউলগুলোকে দেখি। অন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটা করে দিলে আজকে আমাদের শেপ অফ দ্য মলিকিউল একেবারে কমপ্লিট হয়ে যাবে। একটু লেন্দি যাচ্ছে, একটু টাইম লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু শেপ অফ দ্য মলিকিউল করলে এন্ট্রান্সের জন্য বারবার আমি এন্ট্রান্সটা বারবার বলি, বোর্ড এমনিও পেরে যাবি। মেন খেলাটা হচ্ছে এন্ট্রান্সে, ওইখানেই ভালো করে করতে হবে। আর ওখানে ভালো করে করতে গেলে তোকে কনসেপ্ট বুঝতেই হবে। বোর্ড যে তুই অল্প করে মুখস্থ করে অনেক মার্কস পেয়ে যেতে পারিস, এন্ট্রান্সে তুই না বুঝলে তোর মার্কস বার করার কোনো ক্ষমতাই নেই। আমি জেননেরগুলো করাবো। হ্যাঁ, জেননেরগুলো করাচ্ছি। POCl3টা তাকে এখানে করে দিয়েছে, POCl3টা করে দিয়েছে অলরেডি। POCl3টা করলে দেখ হাইব্রিডাইজেশন 5, ফসফরাসের জন্য 5টা, মোনোভ্যালেন্ট আছে Cl3 3টে, তাহলে 3, আর ক্যাটায়ন কিছু নেই, মানে 4 মানে sp3। লোন পেয়ার দেখি, লোন পেয়ার হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, মোনোভ্যালেন্ট আছে 3টে, ডাইভ্যালেন্ট আছে 1টা, কোনো নেই কিছু, তাহলে sp3 মানে এখানে চতুস্থল কি আসবে? তাহলে POCl3টা করে দিয়েছে। আমি কোন দুটো করাবো? আমি জেননের দুটো করাবো, XeO2F2 আর XeOF4, এই দুটোকে আমি করাবো। ঠিক আছে, জেননের কম্পাউন্ডগুলো খুব ইম্পর্টেন্ট। XeO2F2, ঠিক আছে। তাহলে XeO2F2 দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা কি দেখব? হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু সেন্ট্রালে অ্যাটম হচ্ছে 8টা, মোনোভ্যালেন্ট আছে 2টো, 8 আর 2 এ 10 মানে 5 মানে হাইব্রিডাইজেশন বেরিয়ে আসবে, sp3d বেরিয়ে আসবে, তাই তো? 8 আর 2 এ 10। হ্যাঁ, লোন পেয়ার কতগুলো বেরোবে? নাম্বার অফ হাইব্রিড অরবিটাল মাইনাস মোনোভ্যালেন্ট 2টো, ডাইভ্যালেন্ট 2টো, তাহলে একটা লোন পেয়ার। তাহলে sp3d মানে কি? sp3d মানে হচ্ছে কি? একটু নড়ে গেছে। হ্যাঁ, sp3d মানে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। একটু নিজেরা ভেবে বলতো, একটু 1 মিনিট টাইম দিলাম। যে ট্রাইগোনাল বাইপিরামিডাল যদি হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপে একটা লোন পেয়ার মানে কি হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল একটা লোন পেয়ার মানে একটা ইকুয়েটোরিয়াল বন্ডকে সরিয়ে একটা লোন পেয়ার, তাহলে কি শেপ আসে? ট্রাইগোনাল বাইপিরামিডালে একটা সরিয়ে দিয়ে একটা শেপ করলে আসে আমার সিসো ডিস্টর্টেড অক্টাহেড্রাল। আসে কি আসে না? হ্যাঁ কি না? সিসো আসে তো? সিসো আসে মানে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল আসে। আমি কি ডিস্টর্টেড অক্টাহেড্রাল বলে ফেলেছিলাম? সরি, যদি ডিস্টর্টেড একটু আগে ডিস্টর্টেড অক্টাহেড্রাল বলে ফেলি, আমি টেট্রাহেড্রালটাকে খালি ডিস্টর্টেড টেট্রাহেড্রালকে খালি ডিস্টর্টেড অক্টাহেড্রাল বলে ফেলি। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডালে একটা লোন পেয়ার, ট্রাইগোনাল বাইপিরামিডালের একটা ইকুয়েটোরিয়ালকে লোন পেয়ার দিয়ে আমরা যদি রিপ্লেস করে দিই তাহলে আমার শেপটা কি আসে? সিসো বা ডিস্টর্টেড। অক্সিজেনগুলো ডবল বন্ডেড, সেম এই পাই বন্ডগুলোকে ড্রপ হয়ে যাবে। তুই যদি VSEPR দিয়ে বার করতে চাস মেলাতে পারবি না। এই পাই বন্ডের হিসাবগুলো, যে পাই বন্ডে দুটো একটা করে দুটো বন্ড পেয়ার ওর মধ্যে লুকিয়ে রয়েছে, পাই বন্ডের মধ্যে একটা করে দুটো বন্ড পেয়ার লুকিয়ে রয়েছে, ওটাকে তুই যদি হিসাবের মধ্যে নিস আর শেপ মেলাতে পারবি না। এটা হচ্ছে ব্যাপার। তাহলে XeO2F2 এর শেপ কি হলো? সিসো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিসো। আর তুই যদি এটাকে VSEPR দিয়ে করতে যেতি গন্ডগোল হতো। তাহলে XeO2F2 আমরা করে ফেললাম, আর একটা করবো XeOF4। কি করব? XeOF4। তাহলে XeOF4 সেম হয়েছে, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু সেন্ট্রালে 8টা প্লাস মোনোভ্যালেন্ট 4টে, 8 আর 4 12 মানে 6টা, হাইব্রিডাইজেশন বেরিয়ে আসবে sp3d2। তাহলে sp3d2 যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে লোন পেয়ার কতগুলো? 6, মোনোভ্যালেন্ট 4, ডাইভ্যালেন্ট 1টা, মানে একটা লোন পেয়ার। তাহলে sp3d2 মানে হয় অক্টাহেড্রাল। অক্টাহেড্রালে একটা লোন পেয়ার কি বললাম? BRF5 এর মতো। অক্টাহেড্রালে একটা লোন পেয়ার মানে কি হওয়া উচিত?
নিজেরা বল, আমার সামনে তো কেউ নেই তোরা, তাও বলছি আর কি। তাহলে কি হবে, স্কোয়ার প্ল্যানার হবে, তাই তো? স্কোয়ার প্ল্যানার বললাম, সরি, স্কোয়ার পিরামিডাল হবে BRF5 এর মতো। স্কোয়ার প্ল্যানার মানে তো 4টে হতো, এখানে তো 5 জন হচ্ছে, তাহলে স্কোয়ার পিরামিডাল হবে, রাইট? sp3d2 তার হাইব্রিডাইজেশন, sp3d2 মানে স্কোয়ার বাইপিরামিডাল, স্কোয়ার বাইপিরামিডাল থেকে একটা পিরামিডালকে তুই কেড়ে নিচ্ছিস। তাহলে একটা পিরামিডকে তুই যদি কেড়ে নিস, দুটো পিরামিডের মধ্যে একটা পিরামিডকে তুই যদি কেড়ে নিস, তাহলে একটা পিরামিড পড়ে থাকবে, তাহলে বেসটা স্কোয়ার, উপর থেকে পিরামিড এবং নিচ থেকে পিরামিডটা নেই। তাহলে দিস ইজ, তাহলে এটা কি হয়ে গেল, স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, এই হচ্ছে জেননের কম্পাউন্ডগুলো। জেননেরগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য জেননগুলো আমি ধরে ধরে করিয়ে দিলাম। একবার আমি BRF5 এ যাই, ওখানে স্কোয়ার পিরামিডাল লিখেছিলাম তো না, স্কোয়ার প্ল্যানার লিখে দিয়েছিলাম, না স্কোয়ার পিরামিডালই লিখেছিলাম, ভয় লাগছিল যেটা স্কোয়ার প্ল্যানার লিখে দিয়েছি নাকি। বেশ, তাহলে আমরা বাইভ্যালেন্ট এবং মোনোভ্যালেন্ট মিক্সচারটা আমরা করে ফেললাম। ক্যাটায়নের ক্ষেত্রে একটু দেখি, ক্যাটায়নের ক্ষেত্রে বইয়ে দেখ, আমার সামনে বই খোলা আছে। ক্যাটায়নের ক্ষেত্রে দেখ NH4+ আছে, CH4+ আছে, H3O+ আছে। আমরা NH4+টা যেমন আগের দিন করেছি, NH4+এরটা আমরা একটু ট্রাই করার চেষ্টা করি। নাম্বার অফ হাইব্রিড আগের দিন বেরিয়েছিল, দেখবি টেট্রাহেড্রাল বেরিয়েছিল। তাহলে হাফ এখানেও আসে নাকি দেখি, হাফ ইন্টু নাইট্রোজেনের জন্য 5টা প্লাস মোনোভ্যালেন্ট 4টে, ক্যাটায়ন পজিটিভ চার্জ আছে মানে ইলেকট্রন বাদ হয়ে যাবে, আগের দিনও তাই করা হয়েছিল। তাহলে 4 বেরিয়ে আসবে, দেখ 8/2 4 মানে sp3। দেখি লোন পেয়ার আছে নাকি, এখানে লোন পেয়ার যদি বার করতে চাই, লোন পেয়ার বার করলে আসবে 4 - 4, কোনো লোন পেয়ার নেই, sp3 কোনো লোন পেয়ার নেই, মানে এটা। আর এই হাইড্রোজেনটা ডেটিভ বন্ডেড থাকে, আমি সেটা দেখালাম, ডেটিভ বন্ডেড না দেখালেও কিছু অসুবিধা নেই। তাহলে এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি আসবে এটা, ঠিক আছে। যদি তুই H3O+ করিস, H3O+ বার করলে কি হবে, H3O+ বার করলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু হাফ ইন্টু অক্সিজেনের জন্য 6টা প্লাস 3টে পজিটিভ চার্জ একটা বাদ, মানে এখানেও সেই 4 মানে sp3 হাইব্রিডাইজেশন। sp3 লোন পেয়ার দেখি 4 - 3, sp3-তে একটা লোন পেয়ার, sp3-তে একটা লোন পেয়ার মানে sp3-তে একটা লোন পেয়ার মানে হচ্ছে পিরামিডাল, ঠিক আছে। আমি NH4+ আর H3O+টা দেখালাম, বইয়ে CH3- আছে, CH3- একবার একটু নিজের, CH3- নয় CH3+ আছে, এটা একটু ট্রাই করে দেখবি, ঠিক আছে। অ্যানায়নের ক্ষেত্রে NO2-, NO3- এগুলো আসছি, এই যে NO2-, NO3- স্পেসিফিক্যালি করতে হবে, NO2+ আছে ওটাকেও করতে হবে, করব। বইয়ে দেখ এই সাইডে SO4-2- করে দিয়েছে, SO4-2- আমরা একটু করব, ইম্পর্টেন্ট, এটা এন্ট্রান্স এক্সামে পড়েছে, এটা করতে হবে। আমি তার সাথে সাথে CH3- যেটা বলছেন দেখ, CH3- এখানে আছে, যদি করবো SO4-2- করেছে, PO4-3- আমরা করবো, CO3-2- করবো, এক্ষুনি বোর্ড ওয়ার্কে করবো। তাই SO4-2- যেহেতু করে দিয়েছে, তাই দেখ কি হবে, সেন্ট্রাল অ্যাটম সালফার 6টা, মোনোভ্যালেন্ট কিছু নেই, ডাইভ্যালেন্ট কিছু নেই, নেগেটিভ চার্জ 2টো আছে মানে +2 ইলেকট্রন, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4টে মানে sp3। লোন পেয়ার বার করি, H হচ্ছে 4, মোনোভ্যালেন্ট কিছু নেই, ডাইভ্যালেন্টও 4, তাহলে কোনো লোন পেয়ার নেই, তাহলে শেপটা কি আসবে, চতুস্থল কি আসবে। এবং SO4-2- শেপটা আমি এইখানে কোথায় ড্র করি, এখানটায় ড্র করে দেখাই, হ্যাঁ আমি বোর্ডেই করি, এখানে আর করে এখানে ঘিঞ্জি করে লাভ নেই। তাহলে এখান থেকে দেখে নিলি কি আসছে, তাহলে SO4-2- শেপটা আমি একটু ড্র করে দিই, এটা টেট্রাহেড্রাল, মনে রাখতে হবে SO4-2- টেট্রাহেড্রাল। তাহলে SO4-2- বইয়ে করা আছে দেখালাম, এর শেপটা এরকম হয়, এই হচ্ছে শেপ টেট্রাহেড্রাল। এরপরে কি আসছে, PO4-3- তুই যদি ভাগ করিস, হাফ ইন্টু ফসফরাসের জন্য 5, মোনোভ্যালেন্ট কিছু নেই, ডাইভ্যালেন্ট কিছু নেই, ডাইভ্যালেন্ট নিয়ে তো লিখতেও হয় না, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, 3টে নেগেটিভ চার্জ যোগ হয়ে যাবে, তাহলে সেই দেখ 4 আসছে, 4 মানে এখানেও হাইব্রিডাইজেশন আসছে sp3। লোন পেয়ার চেক করতে হবে, লোন পেয়ার কত, 4 - 4 মানে দেখ লোন পেয়ার 0, তাহলে এটার শেপ কি আসবে, ফসফরাস ধর 3- না
তাহলে এটাও কিন্তু তোর ওটাও যেমন টেট্রাহেড্রাল, এটাও তোর টেট্রাহেড্রাল। ঠিক আছে, তাহলে PO4 3 - SO4 2 - দুটো ইম্পর্টেন্ট। SO4 2 - এখানে করে দেখালাম না, বইয়ে করে দেওয়া আছে বলে। CO3 2 - টাও আমরা এখনই সাথে সাথে দেখে নেব। তো CO3 2 - এর দিকে যদি আমরা তাকাই, CO3 2 - থেকে পাচ্ছি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 1/2 ইন্টু কার্বনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন 4, ক্যাটায়ন অ্যানায়ন আছে তাই দুটো, 4 আর 2 6, 4 আর 2 6 মানে 3, 3 মানে এখানে আসছে sp2। লোন পেয়ারের দিকে তাকালে আমরা কি পাচ্ছি? লোন পেয়ারের দিকে আমরা তাকালে পাবো যে 3 - 3 0, এই হচ্ছে ব্যাপার। এবার কার মাথায় নেগেটিভ চার্জ না নেগেটিভ চার্জ, এটা তুই ফর্মাল চার্জ ক্যালকুলেট করলেই পেয়ে যাবে, এবং CO3 2 - টা আগেও করানো হয়েছে। তাহলে CO3 2 - ওই ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, এবং CO3 2 - টাতেই করা হয়েছে, এবং CO3 2 - টাতে আমি একটা স্টার দিই। CO3 2 - টাতে আমি স্পেশালি স্টার দিলাম তার কারণ তোর স্কুলের পরীক্ষা বোর্ডস লিখলাম, মানে তো স্কুলের পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করাবো তখন দেখবি CO3 2 - টা কতবার এসেছে। তাহলে CO3 2 - টা ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে থাকবে। তাহলে C ডবল বন্ড O এইভাবে ট্রাইগোনাল প্ল্যানার, অক্সিজেন অক্সিজেন, নেগেটিভ চার্জ, এটার হাইব্রিডাইজেশনটা আসবে বারবার। তাহলে এই হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানারে তোর CO3 2 - ঠিক আছে। আরেকটাকে সাথে সাথে এর নিচেই দেখাই, SO3 2 - যদি দেয়, SO3 2 - আর CO3 2 - তো একই রকম দেখতে লাগবে, পরীক্ষাতে তোকে দিয়ে দেবে, তুই গন্ডগোল করে ফেলবি। কালারটা একটু রেড হয়ে গেল। তাহলে তোকে এবার SO3 2 - যদি দেয় তখন কি হবে? তাহলে হাইব্রিড অরবিটাল 1/2 ইন্টু সালফারের জন্য হবে 6, এখানে 2, তাহলে 6 আর 2 8, কি বেরিয়ে আসবে? 4, হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে গেছে, sp3। লোন পেয়ার দেখি, হাইব্রিড অরবিটাল 4, ডাইভ্যালেন্ট 3, মানে একটা লোন পেয়ার, sp3 তে একটা লোন পেয়ার মানে পিরামিডাল। ধর অ্যাবাভ দ্য প্লেনে, বিলো দ্য প্লেনে, তখন এটা কিন্তু হয়ে যাবে পিরামিডাল। তোকে যদি CO3 2 - দেয় আর SO3 2 - দেয়, দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, দাঁড়া আমাকে 2 মিনিট একটু রেস্ট নিতে দেয়, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা অ্যানায়নও করে ফেলেছি, জটিলের যেটা I3 - আর ClF2 - ওই দুটো করে ফেললেই হয়ে যাবে। আর নাইট্রোজেনের যে কটা আছে ওই জন্য আমি আরেকটা নোট দেখাবো, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা শেষের দিকে চলে এসেছি। বেশ, বোঝা গেল ব্যাপারটা। চল আমরা I3 - আর ICl2 - আমরা করে ফেলি। হাঁপিয়ে গেছি, 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে তো। চল I3 - তাহলে আমরা জানি এখানে সেন্ট্রাল হচ্ছে আয়োডিন, তাহলে সেন্ট্রাল আয়োডিনের জন্য 7টা, দুটো আয়োডিন টার্মিনাল, তাহলে মোনোভ্যালেন্ট দুটো, নেগেটিভ চার্জ একটা আছে মানে প্লাস একটা, তাহলে 7 আর 2 9 একে 10 মানে 5। স্বাভাবিক স্টেজ নাম্বার 5 এর আন্ডারে এটা পড়েছিলি, তাহলে sp3d আসবে। লোন পেয়ার 3টে আসছে নাকি দেখি তো, লোন পেয়ার 3টে আসতে তো বাধ্য, আসছে নাকি দেখি। 5 মাইনাস টার্মিনালে দুটো মোনোভ্যালেন্ট আছে, তাহলে 2, 3টে করে দিয়েছি না, কারণ একটা আয়োডিন সেন্ট্রাল, তাহলে এখানে লোন পেয়ার আসছে 3টে, এবং আমরা জানি এটা Ab2L3 এর আন্ডারেই পড়ে, তাহলে Ab2L3 মানে এই আয়োডিন, লোন পেয়ার উপরে নিচে আয়োডিন, তাহলে সেই লিনিয়ার। আর আমার কি পড়ে থাকলো? ICl2 - ICl2 - হলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আয়োডিন মানে 7টা ইলেকট্রন, প্লাস মোনোভ্যালেন্ট দুটো, নেগেটিভ চার্জের জন্য একটা, একই রকম 5। স্টেরিক নাম্বার 5 এর আন্ডারেই তো, তাহলে sp3d আসবে। লোন পেয়ার দেখি, লোন পেয়ার হচ্ছে 5 - 2, দেখ লোন পেয়ার এখানে 3টে, তাহলে শেপ কি হবে এটারও শেপ হবে এই তোর আয়োডিন, লোন পেয়ার, ট্রাইগোনাল প্ল্যানার বেসটাতে লোন পেয়ার, উপরে নিচে ক্লোরিন, ওভারঅলের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে এই হচ্ছে তোর লিনিয়ার শেপ। এক্ষেত্রেও কি আসবে? এক্ষেত্রেও লিনিয়ার আসবে।
তাহলে এই ছিল আমাদের হাইব্রিডাইজেশন নিয়ে এত কিছু বলা। আশা করি বুঝতে পেরেছিস ব্যাপারটা। আমরা দুটো স্পেশাল মলিকিউল নিয়ে একটু আলোচনা করে নিই, তোরা যেটা করবি সেটা হচ্ছে কি না, তোরা যেটা করবি আবার একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে, তোরা যেটা করবি সেটা হচ্ছে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিবি। আমি যেটাকে ইম্পর্টেন্ট বলবো, WBJEE তো ওগুলো পড়েছে, হ্যাঁ অন্যান্য এন্ট্রান্স এক্সামেও পড়েছে। তো ওটা একটু লোড হয়ে যাক, আমি তখন একটু জল খেয়ে নিই, দাঁড়া। মাইক ঠিক আছে, এটা একটা অন্য ব্যাচে পড়িয়েছিলাম, ওদেরই তোর ওই BCL2 যেভাবে স্টেরিক নাম্বার 2, 3, 4 ওইগুলোই করা আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমার বলতে সাইডে পড়লো, ভালোই হলো, SnCl2 লেখা আছে, হ্যাঁ তিনটাও ওই কার্বনের গ্রুপেই, পিরিয়ডিক টেবিলটা এই জন্য দরকার। কার্বনের গ্রুপেই যারা রয়েছে তারও ভ্যালেন্স ইলেকট্রন 4, দুটো ক্লোরিনের জন্য 2, তাহলে 6, তাহলে দুটো লোন পেয়ার একটা বন্ড পেয়ার, তাহলে SnCl2টা দেখেছিস কি এলো, ভি শেপ বা অ্যাঙ্গুলার এলো, তাহলে SnCl2টা এখান থেকে দেখে নিবি, ছায়াপ্রকাশনী বইয়ে দেওয়া রয়েছে। তার জন্য পিরিয়ডিক টেবিলটা খুব দরকার, পিরিয়ডিক টেবিলটা থেকে তুই বুঝতে পারবি কার গ্রুপে কে রয়েছে, ঠিক আছে। তাই পিরিয়ডিক টেবিলটা তুই যদি জানিস এর গ্রুপে এ রয়েছে, তাহলে তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটাও পেয়ে যাবি। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে গেলেই মলিকুলার শেপ বলতে পারাটা কোনো ঝামেলাই নেই। এগুলো তো সবই তোদের করিয়েছি, SnCl2টা চোখে পড়লো বলে বললাম, বাকি তো H2O, NH3, PCl5, SF6 এগুলো তো সবই বলেছি, এগুলো ICl2-, XCF2 এগুলো সবই বলেছি। হাইব্রিডাইজেশন এখানে করানো আছে, SF6, BRF5, XCF2, I7-, পিরামিডাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল সবই বলা রয়েছে। NH4+ করানো হলো, এই যে WBJEE-তে H3O+ পড়েছে, পিরামিডাল সবই আলোচনা করা হয়েছে। তারপর এখানে হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করা হয়েছিল, ছোট্ট করে একটা সিঙ্গেল ক্লাসে বলেছিলাম আর কি, নাম্বার অফ লোন পেয়ার সব বলা রয়েছে, কতগুলো অ্যাটম হতে পারে এগুলো সব লিখিয়ে দেওয়া আছে। যে তোদের যেটা এই মোমেন্টে করালাম সেটাই সেম জিনিসই। এবার ওই যে আরেকটা জিনিস তোর বাড়িতে আমি হোমওয়ার্ক দিলাম, এই যে SOCl2টা নিজেরা বানানোর চেষ্টা করবি, ঠিক আছে। SOCl2টা আমি নিজে করিয়ে দিইনি, SOCl2টা বানানোর চেষ্টা করবি, এটা হোমওয়ার্ক থাকলো, না পারলে আমাকে বলবি। আমি যেটা দেখিয়ে আজকে ক্লাস ছেড়ে দেবো, শেষ করবো, SO32- আর CO32- দেখিয়ে দিলাম। একটা পিরামিডাল হাইব্রিডাইজেশন SP3 আসছে, একটা ট্রাইগোনাল প্ল্যানার SP2 আসছে। হাইব্রিডাইজেশন ধরেই করবি, যখনই দেখবি টার্মিনাল অ্যাটম অক্সিজেন আছে সাবধান, VSEPR দিয়ে করার চেষ্টা করবি না পরীক্ষা হলে, কেন টাইম কনজিউম হবে, পাই1 হিসাব রাখতে পারবি না, বহু ধরনের গন্ডগোল হবে, তার থেকে হাইব্রিডাইজেশন দিয়ে করবি, সহজ অ্যান্সার হবে। এই যে দিকে তাকাবি, NO3-, NO2+, NO2-, শুধু NO2, তাহলে NO3-, NO2+, NO2-, শুধু NO2, এদের দিকে ভালো করে তাকাতে হবে, কার কি হাইব্রিডাইজেশন, কার কি শেপ দেখতে হবে, কারণ এটা WBJEE-র হট কোশ্চেন, ঠিক আছে। আমি এই পোর্শনটাকে জুম ইন করি, এটা হচ্ছে WBJEE-র হট কোশ্চেন, ভালো করে দেখে রাখ। তাহলে NO3- এরকম টাইপের হয়, SP2 হাইব্রিডাইজেশন হবে, ট্রাইগোনাল প্ল্যানার। NO2+ লিনিয়ার আসবে, ঠিক আছে, ভালো করে দেখে নে। SP হাইব্রিডাইজেশন, এই সবকটাই SP2, নাইট্রোজেনের এই যে 4টে কম্পাউন্ড পরীক্ষাতে আছে সবগুলোই SP2, শুধুমাত্র NO2+টা হচ্ছে SP, হুইচ ইজ লিনিয়ার। WBJEE 2023-এর কোশ্চেনটা খুলে দেখবি, 23 না 24 মনে পড়ছে না, দেখতে হবে 23 বা 24-এর কোশ্চেনটা খুলে দেখবি, দুটো ইয়ারের মধ্যে কোনো একটা খুলে দেখবি, সেখানে ডাইরেক্ট এই 4টে মলিকিউল দিয়েছে, দুপুরে কোশ্চেন আছে, নিচের 4টে মলিকিউলের মধ্যে কোনটা লিনিয়ার দিয়ে ABCD এই 4টেই অপশন, যেই অপশনটা NO2+ থাকবে সেটাই লিনিয়ার হবে, ওটাই অ্যান্সার। SP হাইব্রিডাইজ, তুই হাইব্রিডাইজেশন বার করবি তাহলেই পেয়ে যাবি। NO2- দেখ বেন্ড শেপ আর ভি শেপ, SP2 হাইব্রিডাইজ, মানে এটা AB2L1 এর পার্টে পড়ছে। এই প্রথমেরটা হচ্ছে মানে NO2- হচ্ছে AB3L0, তারপরটা হচ্ছে লিনিয়ার, এটা তো কোনো ব্যাপার না, SP হাইব্রিডাইজ মানে AB2L0 হয়ে যাবে। NO2- হচ্ছে AB2L1, দেন NO2 এর এখানে একটা ফান্ডা আছে, এখানে একটা অড ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে একটা অড ইলেকট্রন আছে, এটাই হচ্ছে এর গল্পটা। এই অড ইলেকট্রনটাকেও অ্যাজ এ লোন পেয়ারের মতো তুই যদি ভাবিস তাহলে VSEPR হিসাব মেলাতে পারবি, না ভাবলে ওই একটা সিঙ্গেল ইলেকট্রনের হিসাব মিলবে না। তার জন্য এই 4টে মলিকিউলকে একটু দেখে যেতে হবে, পরীক্ষা হলে গন্ডগোল হয়। NO2-তে একটা অড ইলেকট্রন আছে, একটা ডবল বন্ডেড আছে, একটা ডেটিভ বন্ডেড আছে, আর অক্সিজেনে নাইট্রোজেনে একটা সিঙ্গেল ইলেকট্রন ডট পড়ে রয়েছে, ঠিক আছে। ওই অড ইলেকট্রনটাকে লোন পেয়ারের মতো ভাবতে হবে, তাহলে হিসাব মিলবে, না হয় এই 4টে মলিকিউলকে দেখে যেতে হবে, আমি বারবার বলছি। আর তো ছায়াপ্রকাশনীর বই NO3- দেখবি, VSEPR এর ওখানে SO2 এর উপরে NO3- এক্সপ্লেন করা আছে, তো ওই এক্সপ্লেনেশনটা ওখানে পড়তে পারিস, সেটাই। কারণ দুটো তোর এই দুটো অক্সিজেন ডাইভ্যালেন্ট অক্সিজেন, যেরকম তোর অক্সিজেন দুটো 4টে ইলেকট্রন দিচ্ছে, এই অক্সিজেনটা কোনো ইলেকট্রনই দিচ্ছে না, ঠিক আছে, কারণ এই অক্সিজেনটা নাইট্রোজেনের কাছ থেকে মুফাতখরি করছে, দুটো ইলেকট্রন ওর কাছ থেকে নিয়ে বসে আছে। তার নাইট্রোজেনের জন্য 5টা ইলেকট্রন, এই দুটো অক্সিজেন ডাইভ্যালেন্ট, তাহলে দুটো 4টে ইলেকট্রন, গল্পটা সেখানে। তাহলে 5টা আর দুটো 4টে, যে 9টা ইলেকট্রন, এরকম টাইপের অড ইলেকট্রনের হিসাব আসছে। এই দুটো ইলেকট্রন অক্সিজেনের দিকে পুশ হয়ে গেছে,
এরকম করে গল্পটা আছে, তাহলে দেখবি ওখানে কি বলেছে, আমি পড়িয়েও দিচ্ছি কি বলতে চাইছে ছায়াপথ শ্রেণী, ওটা বলেই আমি ক্লাস শেষ করবো। এত কিছু বললাম, এটাও বলা যাবে। আর এই পিডিএফটাকে দেখিয়ে নি কি কি আছে। এই পিডিএফে N3 মাইনাসটাও দেখে নিবি, অ্যাজাইড এরকম টাইপের হয়। আচ্ছা, O3টা এখন দেখার দরকার নেই, আমি তো হাইব্রিডাইজেশন বলছি, সরি রেজোনেন্স তো বলবোই। রেজোনেন্স বলতে গিয়ে O3 মাইনাসে O3 কথাটাও বলবো। আর একটা কোশ্চেন এটা দেখে নিবি, এটা WBJ এর কোশ্চেন। হ্যাঁ, NO2 মাইনাস, NO2 আর NO2 প্লাস, এদের তিনজনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কি হবে? একটু আগেই আমরা তিনজনের শেপ দেখেছি, দেখ NO2 মাইনাস, NO2 প্লাস আর NO2, NO2 মাইনাস, NO2 প্লাস আর NO2। তাহলে NO2 এর জন্য তুই জানিস শেপটা লিনিয়ার হয়, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এই নিয়ে তো কোনো সমস্যা নেই। আর তুই কি জানিস বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তুই ওখানে শেপ দেখ, NO2 তে এখানে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার এই বন্ড পেয়ারগুলোকে পুশ করছে। আর এইখানে NO2 তে শুধু একটা অড ইলেকট্রন আছে, সিঙ্গেল একটা ইলেকট্রন সে পুশ করছে। এটা তো লিনিয়ার 180 ডিগ্রি, কোনো ঝামেলাই নেই। লোন পেয়ার নিশ্চয়ই, যেখানে দুটো ইলেকট্রন আছে অ্যাজ এ লোন পেয়ার, সে নিশ্চয়ই বন্ড পেয়ারকে বেশি রিপেল করতে পারবে দেন একটা সিঙ্গেল ইলেকট্রন। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা NO2 মাইনাসে কম হওয়া উচিত সব থেকে, তারপরে NO2, আর সব থেকে বেশি NO2 প্লাস, এবং সেটাই দেখা যায়। এবং অরিজিনাল অ্যাঙ্গেল দেখ, NO2 প্লাসের সব থেকে বেশি, তারপরে NO2, তারপরে NO2 মাইনাস, কারণ লোন পেয়ার ঠিলছে এবং অ্যাঙ্গেলটা 115তে চলে আসে 120 জায়গায়। বরঞ্চ ঘুরিয়ে যেটা দেখা যায়, শুধু NO2 তে বন্ড অ্যাঙ্গেলটা 132 বেড়ে যায়। ওই অড ইলেকট্রনের ক্ষমতায় থাকে না ওই বন্ড পেয়ারটাকে ঝুঁকিয়ে রাখার, ওটা বন্ড পেয়ারটা সোজা হয়ে গিয়ে অনেকটা সোজা হয়ে 180 তো পারে না, 132 উঠে চলে আসে। এটা তো 180, এটাও WBJ এর কোশ্চেন। O3 এর এই কোশ্চেনটা তো আমরা রেজোনেন্স শেখাবো, সেখানে গিয়ে বলবো। আর NO2টা তোদের ছায়াপ্রকাশনী বইয়ে যেটা বলেছে সেটা নিয়ে চল আর একবার আলোচনা করে আর যে ক্লাসটা আমরা শেষ করে দেবো। দাঁড়া, আরেকবার এটাকে রিফ্রেশ করতে হবে। ক্লাস 4 আরেকবার অন করি, দাঁড়া, তাহলে আজকে একেবারে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। কোনো কিছুই বলিনি, বোঝাইনি এরকম কিছু অপশন থাকবে না, জায়গা থাকবে না, সমস্ত কিছু বলা হয়ে যাবে। তাহলে একটু লেন্দি যাচ্ছে ক্লাসটা, সবগুলো এক জায়গায় একটা সিঙ্গেল ক্লাসে কভার করা হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট আমরা NO3 মাইনাসটা বলবো বলে এলাম। NO3 মাইনাসটা বলবো বলে এলাম। তাহলে NO3 মাইনাস আয়নে কি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। NO3 মাইনাসে তোর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, ভালো কথা, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণু হয়, তাহলে বলেছে তার আশেপাশে টোটালে নাকি 3টে ইলেকট্রন জোড় বর্তমান, এটা বলছে, বলে নিল প্রথমে। হিসাবটা কি করে? হিসাবটা হচ্ছে নাইট্রোজেনের 5টা ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রন জোড়, মানে 6টা ইলেকট্রন জোড়, মানে 6টা ইলেকট্রন আছে টোটালে। তার মধ্যে তো নাইট্রোজেন নিজেই 5টা, বেশ। দ্বিবন্ধন দ্বারা যে অক্সিজেনটা যুক্ত, দ্বিবন্ধন দ্বারা যে অক্সিজেনটা যুক্ত, সেই অক্সিজেনটা দুটো ইলেকট্রন দেবে, ডবল বন্ড করেছে, ডেটিভ বন্ডেড, একটা অক্সিজেন ডেটিভ বন্ডেড। তাহলে এক বন্ধন দ্বারা যে অক্সিজেনটা যেটা আছে, মানে যেটা সিঙ্গেল বন্ড, এই যে O নেগেটিভ যেটা সিঙ্গেল বন্ড, এই অক্সিজেনটা কি করেছে, নিজের একটা ভ্যালেন্স ইলেকট্রন দিয়েছে, অক্সিজেন নাইট্রোজেন নিজের একটা ভ্যালেন্স ইলেকট্রন দিয়েছে। এই অক্সিজেনটা একটা বন্ডই করেছে নাইট্রোজেনের সাথে, তাহলে ও একটা ইলেকট্রন টেক পার্ট করেছে। এই যে নেগেটিভ চার্জটা, এটা হয়তো হাইড্রোজেন বা কারো কাছে ছিল, ওই বন্ডটা ব্রেক করে নিজে ইলেকট্রন ডেন্সিটিটা নিয়ে নিয়েছে। তার মানে ওই নেগেটিভ চার্জ যেটা দেখছি সেটা অন্য কারোর কাছ থেকে পেয়েছে। কিন্তু নাইট্রোজেনের সাথে বন্ড করাতে অক্সিজেন ডবল বন্ড যেহেতু নয়, ডবল বন্ড মানে দুটো ইলেকট্রনকে টেক পার্ট করাচ্ছে, সিঙ্গেল বন্ড মানে একটাকে টেক পার্ট করাচ্ছে। আর যেটা ডেটিভ বন্ড মুফাতে ইলেকট্রন পাচ্ছে, তো 0 ইলেকট্রন। তাহলে এইভাবে তুই যদি কাউন্ট করিস, 5 আর 2 7 আর 1 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন জোড় বা 4টে বন্ধন জোড়। এবার যেটা ডবল বন্ড, সেই ডবল বন্ডের মধ্যে তো একটা সিগমা একটা পাইয়ের তো আবার কন্ট্রিবিউশন নেই, তাহলে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা তোকে ড্রপ করে দিতে হবে। তাহলে একটা সিগমা, দুটো সিগমা, 3টে সিগমা, এই হলো ব্যাপার। তাহলে 4টের মধ্যে তোর 3টে সিগমা বন্ধন জোড়, একটা পাই বন্ধন জোড়। স্বাভাবিক, অণুর আকৃতি নির্ধারণে পাই বন্ধনের কোনো ভূমিকা নেই, তাহলে তোর কাছে শুধুমাত্র 3টে বন্ধন জোড়। 3টে বন্ধন জোড় মানে এটা কার মতো ট্রিটমেন্ট দিচ্ছে, AB3L0 এর মতো ট্রিটমেন্ট দেবে। তাহলে AB3L0 এর মতো যদি এটা ট্রিটমেন্ট হয়, তাহলে AB3L0 এর মতো যদি এটা ট্রিটমেন্ট হয়, এটা কি হয়ে যাবে, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে দেখেছিস হাইব্রিড VSEPR দিয়ে NO3 মাইনাসকে বলাটা বহু চাপ। তুই যদি NO3 মাইনাস এই মলিকিউলটাকে তুই যদি হাইব্রিডাইজেশন দিয়ে বার করার চেষ্টা করতি, তাহলে কি লিখতি, নাইট্রোজেনের জন্য 5টা। তাহলে দেখ কি লিখতি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কি লিখতি, দাঁড়া এখানে লিখি। তাহলে এটার জন্য নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কি লিখতি, হাফ ইন্টু নাইট্রোজেনের জন্য 5টা, মোনোভ্যালেন্ট ডাইভ্যালেন্ট, মোনোভ্যালেন্ট তো কিছু নেই, ডাইভ্যালেন্টের তো লিখতে হয় না, ক্যাটায়নেরটার জন্য অ্যানায়নেরটার জন্য সরি একটা এক্সট্রা ইলেকট্রন, 5 আর 1 6 মানে 3 মানে তুই জানিস sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা লোন পেয়ারটা চেক করে দেখি তো, লোন পেয়ার হচ্ছে 3টে, ডাইভ্যালেন্টও 3টে,
তাহলে sp2 তে কোনো লোন পেয়ার নেই, তাহলে sp2 তে কোনো লোন পেয়ার নেই মানে ট্রাইগোনাল প্ল্যানার। কত সহজে শেপ বেরিয়ে গেল। তোর কাছে যদি মেন পরীক্ষাতে এন্ট্রান্স এক্সামে শেপই জানতে চাইবে এবং তুই কত সহজে শেপটা বলে দিলি। বিএসসি পেয়ার দিয়ে বলতে গেলে কত ঝামেলা তোকে পার্টিকুলারলি জানতে হচ্ছে, একটা অক্সিজেন ডবল বন্ডেড, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড করে রেখেছে, আরেকটা অক্সিজেন ডেটিভ বন্ড করেছে, কত ঝামেলা, এগুলো তোকে কি করে জানবি? এই মলিকিউলটা তুই নয় পড়ে যাচ্ছিস, বা SO4 2 CO3 2 SO3 2 SO4 2 PO4 3 এই টাইপের মলিকিউলগুলো তো তুই পড়ে যাচ্ছিস, বাকি তুই এবার কি করে হিসাব রাখবি এর বাইরে দিলে? যদি এর বাইরে দেয় না, সেই জন্যই বললাম নাইট্রোজেনের ওই চারটে NO3 NO2 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 এই চারজনকে খুব ভালোভাবে দেখে যেতে হবে, পরীক্ষাতে কিন্তু বারবার আসে। বাকি তো ক্যাটায়ন অ্যানায়ন থাকলে ভিএসি পেয়ার দিয়ে কি করে, ভিভিটি ইন দ্য সেন্স হাইব্রিডাইজেশন দিয়ে কি করে করতে হয় সবকিছুই আলোচনা করলাম, ঠিক আছে? সো এখানেই আমরা শেপ অফ দ্য মলিকিউলের ক্লাস শেষ করছি। এর পরের ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি, ওটা আধ ঘন্টা মতো লাগবে, আর হাইব্রিড রেজোনেন্স এই কনসেপ্টটা বলবো। রেজোনেন্সটা ওরকমই হয়ে যাবে, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ওটাই, তারপরে আমরা এমওটি পড়বো একটা ক্লাস, মানে একটা দুটো তিনটে, আর তিনটে ক্লাস নিলেই, আর তিনটে ক্লাস যদি নিতে পারি তাহলেই আমাদের কেমিক্যাল বন্ডিং শেষ হয়ে যাবে, এবং 4 নম্বর ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো তিনটে চারটে ক্লাসে পুরোপুরি কমপ্লিট, তিনটে ক্লাসে থিওরি পার্ট কমপ্লিট, 4 নম্বর ক্লাসে প্রিভিয়াস ইয়ার, ক্লাস 4টে ক্লাস নিলে হয়ে যাচ্ছে। বেশ, আর কি শেপ অফ দ্য মলিকিউল আর কিছু নেই, আর কিছু বলার নেই। যা বললাম এন্ট্রান্স এক্সামে সব কিছু করতে পারবি ভালো করে। এই দুটো ক্লাস, 4টে ক্লাস বেসিক্যালি 4টে ক্লাস নিতে হলো তোর শুধুমাত্র শেপের উপর, মলিকিউলের শেপ বার করার জন্য 4টে ক্লাস। যাই হোক, বাকি আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকে এতটাই।